দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আপনারা ইতোমধ্যে অনেকেই জেনেছেন যে আজকের শিরোনাম আমরা রেখেছি পারসেপশন। নিউজ আওয়ার এক্সট্রা এবং পলিটিক্স প্লাস দুটি আয়োজনকে একসাথে করেই আমরা এই আয়োজন সাজিয়েছি। পারসেপশন মানুষ, এই মানুষ যখন পারসেপশনের শিকার, সেই বিষয়টি নিয়ে আমরা নিউজ আওয়ার এক্সট্রায় আলোচনা করব। তার আগে একটু ব্যাখ্যা দিতেই হয় কেন পারসেপশন এবং পারসেপশনের শিকার যখন মানুষ, এই বিষয়টি আমি হাজির করবার চেষ্টা করছি। এবছর 9 জানুয়ারির একটি ঘটনা এবং খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা। যেই দুর্ঘটনায় আমাদের এক সংবাদকর্মী এবং আমাদের সকলেরই খুব প্রিয় এক বন্ধু ফটোগ্রাফার জিয়া ইসলাম সে দুর্ঘটনায় পড়ে এবং তার অবস্থা আশঙ্কাজনক হয়। তার জীবন মরণ একটা সংকটাপন্ন একটা অবস্থায় সে যখন মেডিকেল কলেজ হাসপাতালে, তখন স্বাভাবিকভাবেই আমরা বন্ধু হিসেবে, সহকর্মী হিসেবে সকলেই খুব বিক্ষুব্ধ। সে সময়ই আমাদের সকলের কাছে একটি খবর এলো যে এই দুর্ঘটনাটি ঘটিয়েছে একজন অভিনেতা এবং সেইভাবেই খবরটি উপস্থাপিত হয়েছে। ঘটনা পার হয়ে গেছে অনেক দিন পর, হঠাৎ এই ঘটনাটি নিয়ে আমার এক খুব প্রিয় মানুষ, প্রিয় একজন অভিনেত্রী হঠাৎ করে একটু অনুরোধের সুরে কি জানি একটু বলার চেষ্টা করলেন। তিনি সোহানা সাবা। আমি মুনিয়াপুর অনুষ্ঠানে এসেছিলাম 8 মার্চ, সেদিন গেস্ট হিসাবে এসেছিলাম। তো তখন মুনিয়াপু সবাই একটা জিনিসই জানতো, সেই জানাটা থেকে মুনিয়াপু বলছিল, আমি বলছিলাম যে হ্যাঁ সবাই তো খুব সহজে একটা স্ট্যাটাস লিখে দেয়, এটা করে সেটা করে। যেমন ধরো জিয়া ভাইয়ের ঘটনাটার সময় সবাই কল্যাণকে নিয়ে স্ট্যাটাস লিখলো, আমাকে নিয়ে লিখলো। তখন মুনিয়াপু খুব কনফিডেন্ট ছিল যে না, যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে। কারণ সবাই এটাই জানে, এখনও অনেকেই, আমার মনে হয় যে 99% লোক জানে যে এটাই সত্যি, যে জিয়া ভাইয়ার ঘটনাটার সাথে কল্যাণ জড়িত। খুব অদ্ভুতভাবে ঘটনাটা, জিয়া ভাইয়াকে আমি কোনোদিন দেখিনি, তাকে চিনি না, কল্যাণ চেনে না, কেউই চেনে না আসলে। কিন্তু জিয়া ভাইয়া আমাদের জীবনে একটা আতঙ্কের নাম হয়ে গেছে। জিয়া ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে 11:30টার সময় বসুন্ধরা সিটির অপোজিটে। সেই দিনই কল্যাণ তার বন্ধুকে নিয়ে ফিরছিল প্রায় 1টার কাছাকাছি সময়ে। তার বন্ধুর সাথে কালাচাঁদপুরে ছিল, সে সময় কাটাচ্ছিল। ফেরার পথে একটা ট্রাকের সাথে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং ট্রাকটা যখন বাঁদিকে যাচ্ছিল, তখন যথেষ্ট রাত, একটা সময় ও ফিরছে ওর বাসায়, অপোজিটে ওর বাসা, বাঁদিকে ঢুকছিল ট্রাকটা। তখন তার কিছু এক্সট্রা রড ছড়িয়েছিল, সেই রডটা ঢুকে গেছিল কল্যাণের গাড়িতে। এবং কল্যাণ অ্যাক্সিডেন্ট করলে মানুষ যেটা হয় যে অনেকক্ষণও কিছু বুঝতে পারছিল না, গাড়িতে ওইভাবেই বসেছিল। রসি ওর একটা বন্ধু, যার সাথে আড্ডা মারছিল ওর বাসায় কালাচাঁদপুরে, সে ওর পাশে ওর মাথাটা কেটে যায় রড ঢুকে, এবং ওকে লোকজন কোনোভাবে ধরে নিয়ে চলে যায় হসপিটালে। এবং কল্যাণকে আস্তে আস্তে ধাতস্থ হয় কল্যাণ, এবং ওকে বের করার পর ওর গাড়ি ন্যাচারালি সব ভেঙে গেছে, কাজ ট্রাকের লেভেলে যেহেতু থাকে ওই কাজগুলো সব ভেঙে গেছিলো। ঝুড়ে পড়েনি কিন্তু ঝুরঝুরে হয়েছিল, ও দেখতে পাচ্ছিল না। তো ও একটু যখন ধাতস্থ হয়েছে, লোকজন বললো যে ওকে নিয়ে গিয়েছে পাশের একটা হসপিটালে। ও বাসায় গিয়েছে গাড়িটা রাখতে, ওর বাবাকে নিয়ে রসিকে খুঁজতে গেছে। এর মধ্যে রসি জানিয়েছে যে পাশের হসপিটাল ওকে জানায়নি, যেহেতু রাখেনি, যেহেতু এই ধরনের অ্যাক্সিডেন্টে ঢাকা মেডিকেলেই যেতে হয়। তো ঢাকা মেডিকেলে গেছে ওর বন্ধুকে খুঁজতে। এবং যা হয় আমাদের ফোনে, স্মার্টফোনে চার্জ থাকে না, চার্জ চলে গেছে। এবং আমাদের আগে যেটা হতো যে সবার নাম্বার মুখস্থ থাকতো, নাম্বার মুখস্থ নেই, রসিকে খুঁজছে এবং পাচ্ছে না। এই সময়টাতে কেউ বলছে এখানে খুঁজেন, ওখানে খুঁজেন, ওখানে খুঁজেন। ও গিয়ে সবাইকে বলছে, হসপিটালে যেটা হয় যে রাস্তার লোকজন বলে যে এখানে দেখেন, ওখানে খুঁজে দেখেন। তো সেরকম আইসিইউতে গিয়ে সে কল্যাণ ওর ওখানে যে লোকজন দাঁড়িয়ে ছিল, ও জানে না তারা কারা, তো ওদেরকে গিয়ে জিজ্ঞেস করেছে যে এখানে মাথা ফেটে এসছে একজন, সে কোথায় আছে। তো বলছে যে অ্যাক্সিডেন্টটা কি আপনি করেছেন, গাড়িটা কি আপনি চালাচ্ছিলেন? কল্যাণ বলেছে যে হ্যাঁ। আমি সোহানা সাবার কাছে এই গল্পটি এটুকুই শুনেছি এবং তারপর নিজেকেই প্রশ্ন করেছি যে সাবার বর্ণনাতে আমি কিছুটা কনভিন্স, এবং এটা আসলে বোধহয় আমাদের খতিয়ে দেখা দরকার। কারণ এদিকে জিয়া ইসলামের অবস্থা সংকটাপন্ন, তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে, তিনি বেঁচে উঠবেন এরকম একটি অবস্থায় আছে। তার
অ্যাক্সিডেন্টের জন্য যিনি দায়ী তার বিরুদ্ধে জিয়া ইসলামের যে প্রতিষ্ঠান প্রথম আলো মামলা করেছে কল্যাণ কোরাইয়ার বিরুদ্ধে, এবং তারপরে মনে হলো যে আসলে এটার ভেতরে কি কোনো সত্য লুকোনো আছে, নাকি আমরা কোনো পারসেপশনের বশবর্তী হয়ে একটা দিকে যাচ্ছি। সত্যি ব্যক্তিগতভাবে একজন সাংবাদিক হিসেবেও আমি একটা দোটানার মধ্যে পড়েছি, কারণ একদিকে বন্ধু বা সহকর্মী, আর অন্যদিকে একজন মানুষ সমাজের, তার এক ধরনের একটা পরিচয় আছে, নিজে অভিনেতা এবং তার একটা সোশ্যাল কমিটমেন্টের একটা জায়গাও আছে, কিন্তু সেই মানুষটি একটি পারসেপশনের বশবর্তী হয়ে কোনো একটি ভুলের শিকার হচ্ছে কিনা সেটি নিয়ে আমার সহকর্মী সামদানি হক নাজুমকে একটু বিষয়টি খোঁজ নেবার জন্য বলি। নাজুম যেটুকু খুঁজেছেন সেটা আমরা একটু দেখাচ্ছি পর্দায়। 9 জানুয়ারি 2017, সময় রাত 11:30। স্থান রাজধানীর পান্থপথের বসুন্ধরা শপিং মলের সামনে। সোনারগাঁ হোটেলের মোড় থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার ধাক্কা দেয় একটি মোটরসাইকেলকে। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী দৈনিক পত্রিকা প্রথম আলোর ফটো সাংবাদিক জিয়া ইসলাম। দুর্ঘটনা ঘটিয়ে গাড়ির সব আলো নিভিয়ে গতি আরও বাড়িয়ে পালিয়ে যায় সে প্রাইভেট কার চালক। এদিকে মাথায় ও পায়ে গুরুতর জখম নিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান জিয়া ইসলাম। পরদিন নিজ বাসা থেকে আটক হন অভিনেতা কল্যাণ কোরাইয়া। তার বিরুদ্ধে অভিযোগ, জিয়া ইসলামের মোটরসাইকেলকে ধাক্কা দেন তিনি। আর সে কথা গুরুতর আহত জিয়া ইসলামকে হাসপাতালে দেখতে গিয়ে নিজ মুখেই সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন তিনি। এমনটাই প্রকাশিত হয় একটি দৈনিক পত্রিকায়। আবারও ফিরতে চাই 9 জানুয়ারির রাতে। সময় রাত 1:45। স্থান তেজগাঁ থানা সংলগ্ন কাজী নজরুল ইসলাম এভিনিউ। মূল সড়ক থেকে আড়াআড়িভাবে একটি গলিতে ঢুকছিল লোহার রড বোঝাই একটি ট্রাক। সে সময় ট্রাকের শেষে ঝুলে থাকা রডের সাথে সংঘর্ষ হয় বিজয় সরণি থেকে ছুটে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কারের। গাড়িটির বাম পাশ ক্ষতিগ্রস্ত হলে আহত হন পাশের সিটে থাকা চালকের বন্ধু। রডের গাড়িতে মারি দিলে, মারি দেওয়ার পরে ওই যে বসেছিল ওর মাথায় ঢুকে গেল, খানিকটা রক্ত পড়লো। মানে কে কোনজন, মানে ড্রাইভার না পাশের জন? পাশের জন। আচ্ছা, ড্রাইভার অক্ষত অবস্থায় ছিল, সামান্য একটু আঘাত পেয়েছে। গাড়িটা এখানে ছিল, এখান থেকে ভিতরে ঢুকবে, তো ওই মুহূর্তে ওই গাড়ির পিছনে রড বের করেছিল 8-10 ফিট। রডটা ছিল এখানে, পিছন থেকে এসে গাড়ি মারছে। গাড়ি কোথায় লাগছে? গাড়ি পিছনে লাগছে। হ্যাঁ, রডের সাথে লাগছে। রডের সাথে ছিল, গাড়িতে দুইজন ছিল। দুইজন ওই গাড়ির যে ছাদ ছিল, ছাদ ভেঙে গেছে। ড্রাইভারের পাশে যে বসা ছিল ওনার ওই রড এখানে লাগছে, রক্ত বের হচ্ছিল। ড্রাইভার প্রাইভেট কারের, হ্যাঁ দেখলে চিনবো। এইটা ছিল গাড়ি? হ্যাঁ, গাড়ি এটা ছিল। আচ্ছা, এই ব্যক্তি ছিল কিনা দেখেন তো। হ্যাঁ, উনি ড্রাইভ করতেছিল। আপনি নিশ্চিত করতেছেন যে গাড়ির চালক ইনি ছিলেন? হ্যাঁ, উনিই ছিলেন। হ্যাঁ, আর গাড়ি ছিল এটা? হ্যাঁ, গাড়ি এটা ছিল। এই প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী অভিনেতা কল্যাণ কোরাইয়ার গাড়িটি কাজী নজরুল ইসলাম এভিনিউতে দুর্ঘটনার মুখে পড়ে থাকলে পান্থপথে জিয়া ইসলামের মোটরসাইকেলকে ধাক্কা দিল কে? আর অভিনেতা কল্যাণই বা হাসপাতালে গিয়েছিলেন কেন? গাড়িটার লাগে হলো ট্রাকের সাথে। সঙ্গে তারপর আমি থাকি বাস সাইডে, তো বাস সাইডে যখন আমার এখানে লাগে, যে এখানে লাগার পর সঙ্গে সঙ্গে আমি ওখানে সিএনজিওয়ালা দাঁড়ায় যায়। দাঁড়ানোর পর সে আমাকে নিয়ে হসপিটালে যায় আলরাজিতে। কল্যাণ তখন গাড়িতেই ছিল, ও গাড়িতেই ছিল, আমি চলে যাই হসপিটালে। তো তারপর আমি যখন যাই আলরাজিতে, ওরা বলে যে আমাকে স্টিচ করতে পারবে না, শুধু তারা ড্রেসিং করে দিতে পারবে। তো সেই ক্ষেত্রে তারপরে তারা ড্রেসিং করে দেয়, বলে যে আপনাকে ঢাকা মেডিকেল যেতে হবে। সবাইকে জিজ্ঞেস করলাম যে আমার একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে রসি, উনি কি এখানে আসছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা? বলকে না, দেখি নেই। কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইখানে দেখেন, সেখানে দেখেন। সেভাবে পুরোটা মেডিকেল আমি খোঁজাখুঁজি করেছি। তো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, যদি করে থাকে তাহলে তাদের পেশেন্ট হয়েছে, এর মধ্যে র্যান্ডমলি আমি আমার রোগী খুঁজছি। আমার তো ওই ইস্যু নিয়ে আমার কথা বলার কথাই না। তো আমার এই সব বিষয় নিয়ে কখনো তাদের সাথে কোনো কথা হয়নি। আর যদি কোনো কথা হয়ে থাকে, একই কথা, আমার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আমি, সেটা যদি আমি তাদেরকে বলে থাকি, একই জিনিস আমার হাজার হাজার লোককে বলছি, সেম জিনিস। এখন যে শুনেছে সে জার্নালিস্ট, আর যেও শুনেছে সে হচ্ছে ওইখানকার স্টাফ বা নর্মাল একজন সিভিলিয়ান বা হয়তো অন্য কোনো মানে প্রফেশনাল লোক। কিন্তু একই জিনিস আমি হাজার হাজার মানুষকে বলেছি, আমারটা আমার ঘটনা। প্রশ্ন হতে পারে, রাত 11:30 থেকে রাত 1:45 একাধিক দুর্ঘটনার জন্য এই সোয়া 2 ঘন্টা যথেষ্ট সময়। কিন্তু কল্যাণের মোবাইল ফোনের নেটওয়ার্ক তথ্য বলছে এ সময়ের ব্যবধানে তিনি গুলশান ও তেজগাঁও এলাকায় ছিলেন। এছাড়া অভিনেতা কল্যাণের গাড়ি ও জিয়া ইসলামের মোটরসাইকেলের দুর্ঘটনার ধরন দেখে দুটি ঘটনাকে আলাদাই মনে করছেন মামলার তদন্ত কর্মকর্তা। দেখবো না কেন, আমি তার মোটরসাইকেলটা সিজ করেছি, ওর
কর্মকর্তা বিআরটির কর্মকর্তা তারা একটু পরীক্ষা নিরীক্ষা করেছি না, পেছন থেকে মানে ধাক্কা লাগলে পিছনে অনেকটা ক্ষতিগ্রস্ত হইতো, কিন্তু ওইভাবে পেছনে যতটা ক্ষতিগ্রস্ত ডান সাইডে ডান সাইডে না, আমার মনে হয় কি যে এটা ইউটার্ন করার সময় লাগছে। এদিকে জিয়া ইসলামের দুর্ঘটনায় জড়িত সন্দেহে আটকের পর কল্যাণ কোরাইয়াকে নিয়ে সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। অন্ধকারে ছোড়া ঢিল হয়তো কল্যাণের কাঁধে এসে পড়েছে, কিন্তু এরই মধ্যে হয়েছে 6 দিনের হাজতবাস, মামলাটিও বিচারাধীন আদালতে। এখন আদালতই ঠিক করবে কে দোষী, কার গাড়ির আঘাতে মরতে বসেছিলেন জিয়া ইসলাম। সামদানি হক নাজুম, এটিএন নিউজ, ঢাকা। সহকর্মী সামদানি হক নাজুমের এই ইনভেস্টিগেশন যেটুকু খুঁজে বের করেছেন তাতে আমি সাংবাদিক হিসেবে কিছুটা কনভিন্সড হয়েছি, এবং এ কারণেই আজকের এই শিরোনাম পারসেপশন এবং শিকার যখন মানুষ। আমরা আজকে যাদেরকে পেয়েছি, ব্যারিস্টার তানজিবুল আলম আছেন আমাদের সঙ্গে, অভিনেত্রী সোহানা সাবাকে আমরা পেয়েছি কল্যাণ কোরাইয়াকে, যিনি এই ঘটনার একজন ভিকটিম। তার সঙ্গে আমরা পেয়েছি আন্তর্জাতিক সম্পর্ক বিষয় নিয়ে যিনি বিশ্লেষণ করেন, রাজনীতির বিশ্লেষক শাহাব আনাম খান, তিনি আছেন আমাদের সঙ্গে। অনলাইন অ্যাক্টিভিস্ট এবং গণজাগরণ মঞ্চের কর্মী মারুফ রসুল আছেন। এটি নিউজের হেড অফ নিউজ প্রভাস আমিন আমাদের সঙ্গে আছেন। আমরা পেয়েছি রসি পিউরিফিকেশন, যিনি সেই দুর্ঘটনার দিন কল্যাণ কোরাইয়ার সঙ্গে ছিলেন। আমি একটু কল্যাণ আপনার কাছে শুনতে চাই যে এই দুর্ঘটনার পরপরই যে মানে সোশ্যাল মিডিয়াতে যে রিউমার অথবা যে খবরটি প্রচারিত হলো আপনাকে উদ্ধৃত করে, এবং আপনি আসলে কোন বাক্যটি বলেছিলেন, কি বলে আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনার বন্ধুকে খুঁজতে গেছিলেন, যেটা আমরা আসলে সামদানি হক নাজুমের স্টোরিতে দেখলাম, নিউজে দেখলাম। কল্যাণ, ওই দিন অ্যাক্সিডেন্টের পরে আমি আমার বাবা আর আমার দুলাভাইয়ের সাথে আমি ঢাকা মেডিকেলে যাই সিএনজি করে। তো ঢাকা মেডিকেলের আমি আসলে শুধু ঢাকা মেডিকেল কেন, আমি কোনো হসপিটালেরই কোনটা মেইন গেট, কোনটা পিছনের গেট, কোনটা ইমার্জেন্সি, কোনটা রিসেপশন, কোথায় ক্যাবিন বা কোথায় আইসিইউ, আমি এগুলো কিছুই জানি না। এবং কত ফ্লোরে, কত নম্বর ফ্লোরে কী আছে আমি তাও জানি না। আমি নিচে থেকে খোঁজা শুরু করেছি এবং খুঁজতে খুঁজতে আমি উপর পর্যন্ত গিয়েছি। আমি সব জায়গায় জিজ্ঞেস করেছি একই কথা, যে আমার একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, তার নাম হচ্ছে রসি, তার মাথা ফেটে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। তো সেটা আমি অনেককে বলেছি, 1 জন 2 জন 5 জন, আমি হাজার হাজার মানুষকে বলেছি এবং একইভাবে একই কথা আমি বলেছি। তো আমি বিভিন্নভাবে খুঁজছি, কারণ একটা মানুষকে খুঁজতে গেলে, কারণ কোথায় ফাইল হচ্ছে, কোথায় কি হচ্ছে, সেই সময় কি সে বেঁচে আছে না মরে গেছে নাকি বাঁচবে না, কি অবস্থা আছে আমি তো আসলে জানি না। কল্যাণ, যেই বিষয়টি আমরা জেনেছি তখন, যে আপনি নিজ মুখে বলেছেন যে আমি এরকম একটি অ্যাক্সিডেন্ট করে এসেছি, জিয়া ভাই কেমন আছে, এইসব বলতে বলতে আপনি ঢুকেছেন। এরকম একটি রিপোর্ট ছাপা হয়েছে, এটা প্রথম আলোর অনলাইন ভার্সনে ছাপা হয়েছে, তারপরে সবগুলো অনলাইন পত্রিকা, ইভেন আমরাও আমাদের এটি নিউজের যে খবর তার মধ্যেও আমরা ওরকম অভিযুক্ত বা শোনা যায় এরকম শব্দ ব্যবহার করে আমরাও কিন্তু খবরটি ওভাবে প্রচার করেছি বিভিন্ন অনলাইনের বরাত দিয়ে। সুতরাং আপনি তো নিশ্চয়ই জিয়া ইসলাম বা এগুলো এরকম স্পেসিফিক নাম ধরে বলেননি, তাইলে আসলে সোশ্যাল মিডিয়াতে এরকম একটি আলোচনা অথবা প্রথম আলোর মতো একটি পত্রিকা তারাই বা এত নিশ্চিত হয়ে কেন লিখলো এবং আপনার বিরুদ্ধে মামলা হয়েছে? এখন যে ইনভেস্টিগেশন আমাদের সামদানি হক করেছেন, একই রিপোর্ট কিন্তু প্রথম আলোর কাছেও আছে, কিন্তু তারপরেও আপনার মামলাটির ব্যাপারে আসলে তেমন কোনো তারা কোনো উদ্যোগ নিচ্ছে না, আপনাদের শিল্পী সমাজও আসলে আপনার পক্ষে নাই। আসলে তাহলে আমরা আসলে কোনটা বিশ্বাস করব? আপনি কি কোনো পারসেপশনের শিকার মনে করছেন, নাকি এই আমরা যে সত্যটি পেয়েছি তার পেছনে আরও অন্য কোনো সত্য আছে? ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি জিয়া ভাইকে চিনতামই না, তাকে আমি চিনেছি এই ঘটনার পরে। এবং যখন আমি জেনেছি যে আমি 10 তারিখে যখন আমি কলাবাগান থানায় আমাকে নিয়ে যাই, তখন আমি বেসিক্যালি আফটার লাঞ্চ আমি জানি যে আসলে জিয়া ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে বসুন্ধরা সিটির অপোজিটে ফার্নিচার মার্কেটে, এখানে আমার সাথে সন্দেহ করা হচ্ছে। এবং প্রথম আলোর জার্নালিস্ট এবং প্রথম আলো তারা ধরে নিয়েছে যেটা আমিই করেছি, এবং তারা কনফার্ম হয়েছে এবং আমাকে অ্যারেস্ট করে আমার 6 দিনে আমার জেলও খাটতে হয়েছে। তারপর আমি এখনও জামিনে আছি। ইনফ্যাক্ট আজকে গতকালকে আমি হাজিরা দিয়ে এসেছি, আমার নেক্সট হাজিরা আগামী মাসে আছে। তো তারা যদি কনফার্ম হয়েই থাকে আমি এটা করেছি, তারা যদি এভাবে বলে, তা আসলে আমি তো বলেছি অনেকজনকে, কারণ ঘটনা কিন্তু সত্যি, কারণ অ্যাক্সিডেন্ট করেছি আমি, গাড়িও আমার, ফ্রেন্ডও আমার, দুইজনই মেডিকেলে গেছে। তাদের
যে অসুস্থ হয়েছে জিয়া ভাই, উনি অত্যন্ত ভালো একজন মানুষ এবং উনি খুবই নাম করা একজন ফটোগ্রাফার, সবারই পছন্দের। এবং উনি মানুষ হিসেবে যখন ভালো, তুই একটা মানুষ যখন আহত হয় বা একটা মানুষ যখন লাইফ অ্যান্ড ডেথ নিয়ে স্ট্রাগল করে, তার জন্য সবার যেমন মানে জান প্রাণ দিয়ে কষ্ট হচ্ছে। আমি তো ওই ঘটনাটা জানি না, আমি যখন গিয়েছি আমার ফ্রেন্ডকে খুঁজতে, তখন আমি সেভাবেই আসলে খুঁজছি। তখন আমি একজন না, আমি হাজার হাজারকে একই কথাই বলেছি যে আমি আমার ফ্রেন্ডকে খুঁজছি। এবং তারা যদি জিজ্ঞেস করে থাকে অ্যাক্সিডেন্টকে আপনি করেছেন, আমি এখনও বলবো অ্যাক্সিডেন্ট আমি করেছি, কিন্তু আমার সময় আর সেই সময় এক না, এই ঘটনা আর ওই ঘটনা এক না। এখানে অ্যাক্সিডেন্টটা সত্য এবং আপনার বন্ধুও সত্য, ওই রাতে একই সময়টা সত্য, কিন্তু দুটি ডিফারেন্ট ঘটনা। এখন আমরা নিশ্চিত, এবং আপনার সঙ্গে অ্যাক্সিডেন্টে যিনি আহত হয়েছেন তিনি আমাদের সঙ্গে আছেন। কিন্তু তার আগে আমি একটু ব্যারিস্টার তানজিবুল আলমের কাছে জানতে চাই, আমরা কি এখান থেকে অন্তত এইটুকু ঘটনা থেকে কিছু পেলাম কি না, মানে পারসেপশনের কোনো একটা জায়গায় গিয়ে কল্যাণ কোরায়ের উপরে কোনো রকমের অন্যায় হচ্ছে কিনা আপনার কি মনে হয়, মানে ভুল তার বিরুদ্ধে ভুল কোনো মামলা হয়ে যাচ্ছে কিনা বা হচ্ছে কিনা? দেখেন, আমরা প্রথমে যে ঘটনাটার সাথে কল্যাণের সাথে সম্পর্ক, কিংবা কল্যাণ নিজেই হসপিটালে গিয়ে স্বীকার করেছে যে সে তার বন্ধুকে মানে আপনার খুঁজতে গেছে এবং তার বন্ধু মাথায় আঘাত পেয়েছে এবং সেই অ্যাক্সিডেন্টটা সেই করেছে। মানুষ তো সবসময় আসলে একটা ইনফরমেশন থেকে আরেকটা ইনফরমেশন জুড়ে দিয়ে একটা থার্ড একটা কনক্লুশন ড্র করে। আপনি যে পারসেপশনের কথা বলছেন সেটা হচ্ছে যে ওই ক্লাসিক এক্সাম্পল যে আমরা দুয়ে 4 মিলানোর চেষ্টা করি সবসময়, ফার্স্ট ইনফরমেশন এবং সেকেন্ড ইনফরমেশন মিলিয়ে একটা কনক্লুশন ড্র করার চেষ্টা করি। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে পারসেপশনের যে এরর কিংবা কনসেপশনের যে এরর, এটা আসলে প্রথমে কোথা থেকে হলো এবং এটা রিপল ইফেক্টটা কোথায় গিয়ে পড়লো। তো ওইটা যদি আপনি দেখেন, সেটা হচ্ছে যে এই ধরনের সিচুয়েশনে যারা খবরটা ডিসেমিনেট করছে, এবং এটা শুধুমাত্র প্রথম আলো একা না, কিন্তু মানে এরকম না যে নিউজটা শুধুমাত্র প্রথম আলো করেছে কল্যাণকে ভিক্টিমাইজ করার জন্য। ওই সময় সবারই ধারণা ছিল এটুকুই যে হ্যাঁ, এই অ্যাক্সিডেন্টটা তিনিই করেছেন, কল্যাণই করেছেন, এবং কল্যাণ ওখানে গিয়ে স্বীকার করেছেন। কিন্তু যে জিনিসটা মানে তাড়াহুড়া করলে যেটা হয়, কিংবা সিচুয়েশনের কন্টেম্পোরারিনেস ইভেন্টের যে একটা মধ্যে থেকে যে একটা পারসেপশন, ক্লিয়ার পারসেপশন করতে হলে যে ইনফরমেশনের কারেক্টনেস থাকতে হয়, সেটা এখানে আমার কাছে মনে হচ্ছে ঘাটতি ছিল। এবং তারই প্রেক্ষিতে সাধারণ জনগণ যারা আছে তারা কিন্তু তাদেরকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে সেটার সত্যতাকে ধরে নিয়ে তারা তাদের নিজেদের মতো করে পারসেপশনটা করছেন। কল্যাণ, একটুখানি বলবেন কোন ধারায় মামলা হয়েছে এবং এই মামলার জন্য আপনার কি রকম? মামলাটা সম্ভবত 302 ধারার হওয়ার কথা। যদি মনে করা হয় যে সে ইচ্ছা করে করেছে, তাহলে 302 আন্ডারেও করা হতে পারে, কিন্তু মোস্ট লাইকলি এটা 302 ধারা। সেটা হচ্ছে যে আপনার গাড়ি পরিবহন নেগলিজেন্স ড্রাইভিংয়ের কারণে যদি কারোর কোনো হত্যা হয়ে থাকে, তাহলে সেই ধরনের মামলাটা হয়ে থাকে। কল্যাণ, আপনি কি একটু কনফার্ম করবেন কোন ধারায় মামলা হয়েছে? ব্যারিস্টার তানজিবুল আলম, আমার জানার ইচ্ছা যে 302 ধারায় যদি হয়ে থাকে, তাহলে সেখানে মানে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট এবং তাকে হাজতে নেওয়া ইত্যাদি, এটা কি ধারার মধ্যে আছে কিনা? আমি 302 ধারা হচ্ছে আসলে হত্যা। হ্যাঁ, হত্যার যে ঘটনা সেখানে কিন্তু এটা নন বেলেবল অফেন্স। কিন্তু আবার 302B যদি হয়, সেটা হচ্ছে যে আপনার নেগলিজেন্ট ড্রাইভিং এর ক্ষেত্রে কিংবা রেকলেস ড্রাইভিং এর ক্ষেত্রে ওইখানে কিন্তু আবার এটা বেলেবল অফেন্স, এটা শাস্তি খুবই কম। তো ওই জন্য বলছি যে ডিপেন্ড করে আপনি কোন ধারায় মূল মামলাটা ফাইল করা হয়েছে। আরেকটি জিনিস, যে এখানে কোনো প্রেশার কাজ করেছে কিনা, ধরেন গণমাধ্যমের প্রেশার কোনো কাজ করেছে কিনা, যে খুব দ্রুত এটা ইনভেস্টিগেশন, অনেক পদক্ষেপ নেওয়া। আমরা ধরলাম তখন কথিত যিনি ঘাতক, আমরা বলছি জিয়ার কথিত ঘাতক কল্যাণ কোরাইয়াকে তখন ধরা এবং তার একটা হাজতে নিয়ে যাওয়া ইত্যাদি, এটার জন্য কোনো মিডিয়া বা আমাদের এই যে আমরা সকলে মিলে একটা পারসেপশন তৈরি করলাম, সেটা কোনো ভূমিকা রেখেছিল কিনা? না, আপনি একটা জিনিস দেখেন, মামলার এফআইআরটা তাৎক্ষণিকভাবে হয় নাই, পরের দিন এফআইআরটা হয়েছে। এফআইআরটা যখন ফাইল করা হয় তখন কিন্তু ওই পারসেপশনটা অলরেডি ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে। আর বিশেষ করে এখন যেহেতু ইলেকট্রনিক মাধ্যমের খুবই ব্যাপক ব্যবহার আছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও যে কোনো ধরনের কোনো ইনফরমেশন যদি কোথাও একটা প্রতিবেদন ছাপা হয়, তাহলে তাৎক্ষণিকভাবে সেই প্রতিবেদনটা খুবই ইমিডিয়েটলি স্প্রেড করে। এবং এখানে এই ধরনের ঘটনা, বিশেষ করে যে আর আপনার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়া এবং কে করে গেল মানুষের মধ্যে, এরকম আমি মনে করি যে একজন সেলিব্রিটি আপনার ফটোগ্রাফার, এবং প্রথম আলোর সাংবাদিক হিসেবে, জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে বিষয়টা খুব ভালো প্রচার পেয়েছে। তো ভালো প্রচার পাওয়া মানে হচ্ছে মানুষের ওই জিনিসটার প্রতি খুব আগ্রহ তৈরি হয়। কারণ একটা ঘটনা
বর্ণনা আপনি করছেন যে সে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে, তাহলে তাৎক্ষণিকভাবে মানুষের মধ্যে একটা কিউরিসিটি জাগে, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টটা কে করলো। পরের দিন আপনি পত্রিকা খুলতেছেন, গতকালকে যে নিউজটা পড়েছিল মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুই এর মধ্যে দিকেই সেলিব্রিটি, হ্যাঁ দুই দিকেই সেলিব্রিটি, একজন হ্যাঁ অভিনেতা, একজন সেলিব্রিটি ফটো সাংবাদিক। সুতরাং এই পারসেপশন এবং এই পারসেপশনের কে কেন্দ্র করে যে গল্পগুলো এগিয়েছে সেটার মধ্যে আমি বলছি যে ভিকটিম হওয়া এখন সর্বোচ্চ কি বিচার হতে পারে, মানে শাস্তি কি হতে পারে? আমরা ধরে নিলাম কল্যাণ কুরাইয়া তিনি অ্যাক্সিডেন্টটা করেছেন এবং এটার জন্য সর্বোচ্চ শাস্তি তার। আচ্ছা, আমি আপনাকে দুই একটা পাশাপাশি উদাহরণ দিই। যেমন ধরুন আমরা বলছিলাম যে তারেক মাসুদের যে ইনসিডেন্টটা ঘটেছে, অ্যাক্সিডেন্টটা ঘটেছে, তো ওটা নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় হয়েছিল। ঘটনাটা যদি আপনি দেখেন, একটা মাইক্রোবাসকে ধাক্কা দিয়েছে একটা বাস, এবং এখানে আপনার 4 জন লোক মারা গেছে। আপনি এটা একটা ঘটনা, এই সেম ঘটনার সাথে আপনি আরেকটা ঘটনা মিলিয়ে দেখেন, একটা ট্রাক ভর্তি আপনার স্কুল স্টুডেন্ট ছিল মিরসরাইতে, এবং ওই ট্রাকটা সহ 25 জন স্টুডেন্ট মারা গেছে। হ্যাঁ, এই দুটোর ইম্প্যাক্টটা আমাদের মিডিয়াতে কি রকম হয়েছিল? প্রথম ঘটনার ইম্প্যাক্টটা অনেক বেশি ছিল মানুষের মধ্যে, জনগণের মধ্যে আলোচনায় অনেক বেশি আলোচনা এসেছে। কারণ হচ্ছে যারা ভিকটিম ছিলেন এখানে, তারা তাদের পরিচিতির কারণে আপনার নিউজের প্রোফাইলটাও বেড়ে গিয়েছিল। একইভাবে এখানে এই ঘটনার ক্ষেত্রে দেখা গেছে যে যখন আপনি পারসেপশন ওয়াইজ দুজনকে জুড়ে দিচ্ছেন, যিনি ভিকটিম উনি অনেক ফেমাস, আর যাকে এখানে আপনার একিউজ করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি করা হচ্ছে, তিনিও একজন মিডিয়ার ব্যক্তি কিংবা আপনার চলচ্চিত্র মাধ্যমের একজন ব্যক্তিত্ব। তো এই দুই ঘটনা, দুজন সেলিব্রিটিকে নিয়ে যখন আপনি একটা নিউজ করছেন, তাহলে ওই নিউজের পারদ, মানে আপনার মানুষের যে আগ্রহ, সেটার পারদ অনেক উপরের দিকে থাকে। উপরের দিকে থাকা মানে হচ্ছে যে এটা শুধুমাত্র এদের ক্ষেত্রে যে সত্য তা না, এটা যে কোনো ঘটনার ক্ষেত্রে দেখা যায়। আপনার ল এনফোর্সিং এজেন্সি এই ধরনের মামলাগুলোকে হাই প্রোফাইল মামলা বলে। আপনি এটা জানেন, সরকারও স্বীকৃতভাবে এরকম চাঞ্চল্যকর মামলার একটা কমিটি করেছে প্রতি মাসে, তার ওই চাঞ্চল্যকর মামলাগুলোর অগ্রগতি বিশেষভাবে পর্যবেক্ষণ করা হয়। কারণ এই ধরনের মামলার উপরে যেহেতু সাধারণ জনগণের প্রচুর আগ্রহ থাকে, তাহলে এই মামলার গতিবিধির উপরে মানুষ রেস্ট অফ দি যে লিগ্যাল সিস্টেমটা আছে সেটার ব্যাপারে তাদের পারসেপশনটা গড়ে। তো সেই জন্য সরকারেরও একটা তাগাদা থাকে যে লোকজন যাতে দেখতে পায় যে যে ঘটনা সম্পর্কে তারা সবচেয়ে বেশি জানে, সেই ঘটনাগুলোর বিচার দ্রুতই হচ্ছে। তো এটা নাথিং নিউ আর কি, আমার কাছে যেটা মনে হয়। এখন আপনি যদি আসেন যে পরবর্তীতে তদন্তের মধ্যে যদি পাওয়া যায়, আসলে এখন আমরা একটা আইনের ভাষায় বলি জাক্সটাপোজিশন, সেটা হচ্ছে যে আপনি দুটো আনরিলেটেড ঘটনাকে আপনি প্রাথমিক পারসেপশনে আপনি একটা কনফিউশনের একটা স্কোপ থেকে যায়, কিন্তু পরে আপনি যখন গো ডিপার ইনটু ইট তখন আপনি বুঝেন যে হ্যাঁ। জানতে চাই যে কল্যাণের এখন যেটা হয়েছে, এই পারসেপশনের শিকার অথবা চাঞ্চল্যকর বা হাই প্রোফাইল কেস, এবং সেটার জন্য কল্যাণকে ভুক্তভোগী হতেই হবে, কল্যাণকে ভুগতেই হবে। আইন তার গতিতেই চলবে। এটা আমরা যতই গণমাধ্যম কনভিন্স হই না কেন, আমি জানি না শিল্পী সমাজ এটা কিভাবে রিয়্যাক্ট করেছে, তারা এই ঘটনাটি কি জেনে এখানে একটা কোনো পারসেপশন তৈরি করার চেষ্টা করেছে কিনা, নিশ্চয়ই সোহানা সাবা আমাদেরকে জানাবেন। আমি একটু কল্যাণের বন্ধু রসির কাছ থেকে একটু জানতে চাই যে আহত তো আপনি হয়েছিলেন রসি, মানে আপনি সাথে ছিলেন? জি, আমি সাথে ছিলাম। আচ্ছা, কল্যাণ আপনাকে খুঁজতে গিয়েছিল, আপনি একটু বলবেন কি একটু ছোট্ট করে সেই দিনকার ঘটনা? সেদিন আমাদের অ্যাক্সিডেন্টটা হয় ফার্মগেট তেজগাঁ থানার একটু আগে এক ট্রাকের সাথে। তো আমি খুব ইনজুর্ড হই, আমার মাথা দিয়ে রক্ত পড়ে। তো সেই সময় ইমিডিয়েটলি কিছু সিএনজি এবং লোকজন দাঁড়িয়ে যায়। তারপর আমাকে নিয়ে যায় তারা আলরাজি হসপিটালে। ওখানে ড্রেসিং করে তারা বলে যে আমি ড্রেসিং করে দিতে পারবো, বাট স্টিচ করতে পারবো না, আপনাকে ঢাকা মেডিকেল যেতে হবে। তারপর সেই ক্ষেত্রে আমি আমার ফুপিকে ফোন করি। ফোন করার পর আমি বলি, ফুপি আমি এরকম ইনজুর্ড, আমাকে ঢাকা মেডিকেল যেতে হবে, তো আমি সিএনজি নিয়ে আসছি। তো উনি আমাকে পরে সিএনজি করে নিয়ে যায় ঢাকা মেডিকেলে। ওখানে পরে আমাকে স্টিচ করার পর আমি বাসায় ফিরে চলে আসি। জানেন, এবং আপনি এখনো বেঁচে আছেন। আপনার যে অ্যাক্সিডেন্টটি কল্যাণ কোরাইয়ের গাড়িতে হয়েছিল, সেটার জন্য কল্যাণের বিরুদ্ধে মামলা হয়নি, সেটা তো আপনি জানেন। আপনি কি কোথাও গিয়ে এটা বোঝানোর চেষ্টা করেছেন যখন নাকি পুলিশ এটা ইনভেস্টিগেট করছিলেন? পুলিশ যখন ইনভেস্টিগেশন করছিল তখন আমি অসুস্থ ছিলাম, তখন আমি হাঁটতেও পারি না, বিকজ আমার পুরো পায়ে ছিল, কাজ ছিল। তো পুলিশরা আমার কাছে এসেছিল বাসায় আমার ইন্টারভিউ নিতে, নেওয়ার পর ওনারা আমাকে ভিডিও করে চলে যায়। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলবেন? হ্যালো। আমার নাম আবু সাইদ। জি। জি, আমার নাম আবু সাইদ। আমি ওই বিজয় সরণি ওখানে ওই সময় ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম। আচ্ছা। হুম। হ্যাঁ, ওখানে আমি উপস্থিত ছিলাম। আমাদের এই রডের গাড়ি আসার কথা ছিল বিজয় সরণি মোড়ে, ওই যে আপনার ওই 2 নম্বর গেট দিয়ে তেজগাঁ থানার পাশ দিয়ে। হ্যাঁ, ওখান থেকে রডের গাড়ি ভিতরে ঢুকাবো, ঠিক ওই সময়টা এসে প্রাইভেট কারটা আমাদের রডের গাড়ির পিছনে এসে ধাক্কা লাগে। ধাক্কা লাগার পরে ওখানে আমাদের রড বের হয়েছিল, ট্রাকের রড বের হয়েছিল। ওই ট্রাকের রডের এসে আপনার প্রাইভেট কারের ছাদটা ধসে যায়। তারপরে হলো আপনার ড্রাইভারের পাশে তার মানে আমরা এখন এতক্ষণ ধরে যে আলোচনাটি করছি যে কল্যাণকোড়ার অ্যাক্সিডেন্ট এবং সেই অ্যাক্সিডেন্টের জায়গা, সেই দিন এবং সেখানে আপনি দাঁড়িয়েছিলেন, আপনার কোনো কোম্পানির বা আপনার কোনো সাইটের কোনো কাজে রডের গাড়ি আসার কথা ছিল, আপনি সেটার প্রত্যক্ষদর্শী এবং আপনি পরে জেনেছেন যে সেটি কল্যাণকোড়ার গাড়ি এবং সেই ব্যাপারে জি জি এবং আপনাকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আপনার কাছে কি কেউ এসেছিল এটা জানতে? হ্যাঁ, আসছিল একবার এই ডিবি পরীক্ষায় তদন্তের জন্য আসছিলেন। হ্যাঁ, ওনাদের আমি বলে দিচ্ছি, আমি যেটা দেখছি আমি ওটা বলে দিচ্ছি। আচ্ছা, আমরা একটা বিরতি দিয়ে যাবো। অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করবার জন্য। একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরছি। পারসেপশনের শিকার যখন মানুষ। পারসেপশন শিকার যখন মানুষ, এই বিষয় নিয়ে নিউজ আওয়ার এক্সট্রায় আলোচনা চলছে। আমাদের সঙ্গে ব্যারিস্টার তানজিবুল আলম আছেন অভিনেত্রী সোহানা সাবা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সম্পর্ক বিশ্লেষক শাহবানাম খান আমাদের সঙ্গে আছেন, অনলাইন অ্যাক্টিভিস্ট মারুফ রসুল আছেন, অভিনেতা কল্যাণ কোরায়া, রসিদ পিউরিফিকেশন এবং সহকর্মী প্রভাস আমিন, রিপোর্টার সামদানি হক নাজুম আমাদের সঙ্গে আছেন। আমি একটু সোহানা সাবার কাছে যেতে চাই যে যেই ইনভেস্টিগেশন বা যেটুকু আমরা দেখলাম নাজুমের কাছ থেকে, সেটা ইতিমধ্যে আপনারা জানেন, অন্তত আপনি এবং আপনার বন্ধু সার্কেল সকলেই জানেন। আপনারা কি সিনিয়ররা, মানে যারা এই ঘটনার পরপরই সোচ্চার হয়েছিল, তাদের কাছে কি গিয়েছিলেন কিনা সিনিয়রদেরকে সঙ্গে? এই ঘটনাটা আসলে যেদিন ঘটেছে আমি নিজেও কিন্তু সেভাবে ডিরেক্ট কারো কাছে শুনিনি। আমি ফেসবুকে নানান জায়গায় দেখলাম যে সবাই আর্টিস্টরা মদ খাচ্ছে, বা আস্তে আস্তে কল্যাণের নামটা স্পষ্ট হওয়া শুরু করছে, কিন্তু আর্টিস্টরা মদ খায়, আর্টিস্টরা খুব রাফ লাইফ লিড করে, এইসব হচ্ছে আলোচনার বিষয়বস্তু হয়ে যাচ্ছে। এবং আমি যখন জানলাম, আমি ততক্ষণ একটা স্ট্যাটাস লিখেছি আর কি, মানে পুরো ঘটনাটা জানলাম। আমাদেরই একটা কাছের প্রডিউসার ভাই আছেন, বড় ভাই আছেন ইরফান ভাই, সে আমাকে পুরো ঘটনাটা বলল এবং ইরফান ভাই পুরোটা সময় ছিল এবং আর্টিস্টরা সবাই একসাথে ছিল। আমরা কিন্তু সবাই একসাথে হয়ে কল্যাণের সাথে ছিলাম, কারণ আমরা শিওর হয়েছিলাম যে কল্যাণ আসলে ঘটনাটা ঘটেনি, মানে যেই ঘটনাটা এখন তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, সেই ঘটনাটা আমরা পরদিনই বুঝে গেছি, তোকে সাপোর্ট করে লিখেছিলাম। কিন্তু অলরেডি কল্যাণের মানে আমি আসলে আঙ্কেল আন্টি এত ভালো মানুষ, আমি ওর 14 গোষ্ঠী নিয়ে বাজে কথা এবং ওকে নিয়ে বাজে কথা, এবং একটা সময় আমার স্ট্যাটাসকে ঘিরে আমাকে নিয়ে বাজে কথা লেখা শুরু করেছিল। এটা আমরা অনেক রকম জিনিস ফেস করেছি। আমি মানে একটা রাত আমি ফেসবুকে আমার স্ট্যাটাসটা রেখেছিলাম, সারাটা রাত আমি সেটাকে যেভাবে শেয়ার করেছে এবং কটূক্তি করেছে এবং যেভাবে গালিগালাজ করেছে লোকজন এসে আমাকে স্ট্যাটাসে, সেটা আমি সারা রাত নিয়েছি। আমি 3টা-4টা পর্যন্ত ওটা দেখেছি। দেখার পরে সকালবেলা 10টার সময় আমি আর নিতে পারিনি। আমার জীবনে প্রথম এরকম হয়েছে যে আমি হেরে গিয়েছি, আমার স্ট্যাটাসটা হাইড করেছি, আমি আর নিতে পারিনি। আমাকে বলেছে আমি নির্বুদ্ধি, আমি ডিভোর্সি, আমি এইটা সেটা, আমার সবকিছু ব্যক্তিগত আক্রমণ এবং যেটা হয়। কিন্তু কেন, মানে যে ঘটনাটা ঘটেনি, এবং কল্যাণ সেদিন মদ খায়নি, কল্যাণ সেদিন মাতাল ছিল না, এটা আমি আবার বলবো, কল্যাণ সেদিন মাতাল ছিল না। তাহলে কেন এই কথাটা বানিয়ে, মানে সাইদিকে চাঁদে দেখা গেছে এবং কল্যাণকে মাতাল বানানো, দুইটা একই ঘটনা, একই রকম, আমি বলবো যে একই রকম অপরাধ,
যেটা একটা নামি দামি সাংবাদিক এবং নামি দামি প্রতিষ্ঠান এটা এই হুজুগটা তুলেছে এবং সবাই এটাকে সাপোর্ট করেছেন জেনে না জেনে। এবং আজকে আমি এসে একটা ছেলে, সাফাত নামে একটা ছেলে খুব খারাপ কাজ করেছে, সে যখন তাকে নিয়ে সবাই গালিগালাজ করে আমি লিখতে পারি না, কারণ আমার মনে হয় যাচ্ছে এই ঘটনার পিছনে আরেকটা ঘটনা নেই তো। কারণ কল্যাণের ঘটনা আমরা পেছন থেকে জানি, আমরা সবাই জানি যে কল্যাণ কী রকম মানুষ, এবং তাকে নিয়ে বাজে কথা কটূক্তি অন্য কোনো অনেকে নিয়ে বললে হয়তো আমাদের এতটা লাগতো না। এবং আর্টিস্টরা সবাই কিন্তু একসাথে এখনো কল্যাণকে সাপোর্ট করে, কিন্তু সবাই একসাথে আর্টিস্ট তো একটা প্রভাব আসলে যারা প্রথম আলোর কর্তৃপক্ষ যারা আসলে মামলাটি করেছে এবং তাদের কাছে আপনারা গিয়েছিলেন কিনা সকলে মিলে? হ্যাঁ, প্রথম আলোর লোকজনরা কিছু মানুষজন আমাদের আর্টিস্ট ইকুইটির লোকজনকে ডেকেছিল ইলেকশনের পরপর, এবং এটা আসলে আমরা কেউই জানতাম না, আমি জানি না, কল্যাণী ইভেন জানে না। তারা গিয়েছে 4-5 জন, গিয়ে তারা তাদের কাছে সরি বলেছে এবং তারা লাঞ্চ করেছে, গিফট আদান প্রদান হয়েছে, ফিরে এসেছে এবং বলেছে যে ওকে আমরা এই ব্যাপারটা দেখছি, কিন্তু কি দেখছি আমরা এখনো পর্যন্ত জানি না। ব্যারিস্টার তানজিবুল আলম আমাকে একটু বলবেন যে এই ব্যাপারটা কিভাবে দেখা যায়, মানে যদি এটা শুধু প্রথম আলোর ব্যাপার নয়, এটা এই ভুল কিন্তু আমাদেরও হতে পারতো এবং এই ভুল শিকার মধ্যে কিন্তু কোনো গ্লানি নেই, বরং আমাদের একটি ভুলের কারণে যদি একজন নির্দোষ নিরপরাধ মানুষকে অনেকদিন ভুগতে হয়, সেটার মধ্যে অনেক রকমের কষ্ট ভেতরে কাজ করে। কারণ আমরা বাক স্বাধীনতার কথা বলি, মানুষের ন্যায্যতার কথা বলি, অনেক কিছু নিয়ে আমরা যখন কথা বলি সেই মিডিয়া তো আর একেবারে এমন কোনো জায়গা থেকে হাজির হয়নি যেখানে কোনো ভুল হবে না। সেই ভুল স্বীকার করে এখান থেকে কি সরে আসার কোনো আইনগত সুযোগ আছে কিনা? আচ্ছা, আমি প্রথমে আরেকটা জিনিস বলিনি, এখানে আরেকটা পারসেপশনগত এরর হচ্ছে, সেটা হচ্ছে যে এই মামলাটা কিন্তু প্রথম আলো কর্তৃপক্ষের মামলা না, আপনার ক্রিমিনাল মামলা কর্তৃপক্ষ দিয়ে আসলে হয় না। যেটা হয় সেটা হচ্ছে যে মামলার একটা শুরু ক্রিমিনাল মামলা দুই ধরনের হয়, একটাকে বলে সিআর মামলা, একটা হচ্ছে জিআর মামলা। এই আপনার এই দুর্ঘটনার ক্ষেত্রে যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে জিআর মামলা। জিআর মানে হচ্ছে আপনি থানায় গিয়ে একজন ইনফরমেশন দিচ্ছে যে এরকম একটা ঘটনা ঘটেছে এবং এই ঘটনাতে অমুক অমুক সংশ্লিষ্ট আছে, সেখানে হচ্ছে কোনো কর্তৃপক্ষ আসলে এফআইআর করতে পারে না, একজন ব্যক্তিকে এফআইআরটা করতে হয়। তো এই এফআইআর মানে হচ্ছে যে আসলে প্রাথমিক মানে আপনার তথ্য বিবরণীর মতো আর কি, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ওই ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের যে ঘটনার বর্ণনা থাকে সেটা হচ্ছে যে কন্টেম্পোরেনিয়াস ইভেন্টে যারা ওখানে উপস্থিত ছিল কিংবা যারা তাৎক্ষণিকভাবে ঘটনা সম্পর্কে জানতে পেরেছে তাদের পারসেপশনটাই তারা ন্যারেট করে থানাকে জানায়, এবং থানার পরবর্তী দায়িত্ব হচ্ছে যে ওই ব্যাপারটার সম্পর্কে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া, আইদার সে চার্জশিট দিবে অথবা ফাইনাল রিপোর্ট দিবে। তার মানে আসলে সংশ্লিষ্ট থানায় ওখানে তো আসলে যদি আমরা মামলাটাকে আসলে দ্রুত করার জন্য এটাকে আপনি আপনার ভাষায় যেরকম করে বলছিলেন যে হাই ভোল্টেজ মামলা ইত্যাদি নানান কিছু, তো সেখানেও তো এক ধরনের প্রেশার ক্রিয়েট করা যেতে পারতো যখন নাকি ভুল হয়েছে, সেটা দিয়ে শিল্পী সমাজ অথবা সাংবাদিক সমাজ সবাই মিলে এবং যেই লিগ্যাল প্রসিডিউরের মধ্যে আছে তাদেরকে কনভিন্স করার সেটা করার কোনো স্কোপ আছে কিনা? ওইটাতে আসতেছি। তো এটা তো একটা গেল যে আপনি মামলাটা করলেন, মামলাটা করার পরে ওই মামলাটা যখন আপনি থানায় গিয়ে করছেন তখন ওই ঘটনা থেকে এক ধরনের কোন ধারায় এই মামলাটা ফাইল করা হবে সেটার একটা পারসেপশন চলে আসে, মানে ঘটনা বর্ণনা দেখে আপনি বুঝতে পারেন এইটা অমুক কোড মানে প্যানাল কোডের অমুক সেকশনের অধীনে মামলাটা হতে পারে। সো ধরেন এখানে আপনার এক্ষেত্রে জিআর ক্ষেত্রে বলা হলো যে তাকে ইচ্ছাকৃতভাবে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছে, তার মানে এটা 302 ধারা হবে, অথবা নেগলিজেন্ট ড্রাইভিংয়ে হলে 302 ধারার বি হবে। তো এখন যখন আপনি মামলাটা করলেন, এই মামলাটা প্রশ্নটা আসতেছে যে মামলাটাতে করার পরে ভুল লোককে অভিযুক্ত করে মামলাটা হয়েছে, কিন্তু ভুল লোককে অভিযুক্ত করা হলো ঘটনাটা কিন্তু নাই হয়ে যায় না, কিংবা ঘটনাটা যে ঘটে নাই সেটা বলা যাচ্ছে না। কারণ ভুল লোককে যদি অভিযুক্ত করা হয় তাহলে ভুল লোককে ওই অভিযুক্তকে অব্যাহতি দেওয়া যেতে পারে, হ্যাঁ, কিন্তু মামলাটা খারিজ করে দেওয়ার কোনো উপায় নেই, কারণ মামলার ঘটনা যেহেতু ঘটেছে। আমি একটু সহকারী সামদানি হক নাজুমের কাছে একটু যেতে চাই। নাজুম, আপনি এই ব্যাপারে কি নিশ্চয়ই প্রথম আলো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, যদিও ব্যারিস্টার তানজিব যেটা বলছেন এই ধরনের মামলা নিশ্চয়ই প্রথম আলো কর্তৃপক্ষ করেনি, সংশ্লিষ্ট থানা করেছে যেখানে তারা অভিযোগটি জানিয়েছিল। এই ব্যাপারে প্রথম আলো কর্তৃপক্ষ তো জানেন, তারা কি তাদের এই যে
অনেক ভালো পত্রিকা, তাদের সাংবাদিক মহল তারাও অনেকে কনভিন্স, এবং যার কথা বলছি তিনি তো এটার সাথে পাচ্ছেই নাই, মানে যার অ্যাক্সিডেন্টটি হয়েছে জিয়া এবং জিয়ার পরিবার, তারা তো এটার মধ্যেই নাই। কিন্তু তারপরে সিনিয়র সাংবাদিকরা তাদের অ্যাটিচিউডটা কী এবং তারা এই বিষয়টা নিয়ে কিছুটা বিব্রত অবস্থায় আছে কিনা আমি একটু শুনতে চাই। আপনি কথা বলেছেন তাদের সঙ্গে। ধন্যবাদ মনীষা আপনাকে। আসলে যে বিষয়টা বলছিলেন যে আসলে এই বিষয়টা নিয়ে একটা স্বনামধন্য পত্রিকা তাদের কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যেটুকু আশা করেছিলাম আসলে ততটুকু আসলে আমরা কিন্তু কি বলা যায় এটাকে, যে তাদের পক্ষ থেকে আমরা সেই ধরনের সাড়া পাইনি। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন প্রথম আলোর, তারা কিন্তু এই বিষয়টি নিয়ে খুব একটা কথা বলতে যে আগ্রহী সেটা কিন্তু বলা যাবে না। তারা তাদের জায়গা থেকে সেই ব্যাখ্যাটুকু কিন্তু আমাদেরকে দেওয়ার জন্য খুব একটা আগ্রহ দেখায়নি। এবং যেটুকু কথা বলে যেটুকু বুঝতে পারছিলাম সেটা হচ্ছে যে এটা চলছে, সমাধান হয়ে যাবে, এটুকুই, এর বেশি কিন্তু আর কিছুই না। তার পাশাপাশি একটু যোগ করতে চাই যে আসলে যেই অভিযোগটা কিন্তু আসলে প্রথম আলো কর্তৃপক্ষের কাছ থেকেই এসেছিল, এবং আমরা যেটা দেখেছি সেখানে সুস্পষ্ট লেখা ছিল, সেই অভিযোগ থানায় যে অভিযোগ দেওয়া হয়েছিল সেখানে সুস্পষ্টভাবে কল্যাণ কোরায়ার নাম উল্লেখ ছিল। তার পাশাপাশি এটারও ব্যাখ্যা ছিল যে কিভাবে সেই দুর্ঘটনা ঘটে, সেখানে উল্লেখ ছিল যে এরকমটা, যে পেছন থেকে, অর্থাৎ কল্যাণ কোরায়ার গাড়ি জিয়া ইসলামের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। তো পরবর্তীতে আমরা আসলে যখন আমরাও প্রথমে ওই ধোঁয়াশার ভেতরেই ছিলাম, যখন কাজ করা শুরু করলাম, একটার পর একটা জট খুলতে থাকলো, তখন আসলে আমরা মামলার যে তদন্ত কর্মকর্তা আছে তার সাথে কথা বললাম। তিনিও কিন্তু অনেকটা কনভিন্সড, আপনি যেমনটা বলছিলেন যে আমরা এখন কনভিন্সড, মামলার তদন্ত কর্মকর্তা যিনি আছেন তিনিও কিন্তু কনভিন্সড। তিনি আমাদেরকে বলেছেন যে আসলে এই যে মামলা, যে দুর্ঘটনার ধরন, এটা কল্যাণের গাড়ি এবং হচ্ছে জিয়া ইসলামের মোটরসাইকেল, দুইটাকেই কিন্তু ইনভেস্টিগেশন করা হয়েছে। দুটোকেই বিআরটিএ থেকে একজন ইন্সপেক্টর এসেছেন, এসে তিনি সেগুলোকে পর্যবেক্ষণ করছেন। যে ইন্সপেক্টর এসেছেন তিনিও কিন্তু একই ধরনের প্রতিক্রিয়া জানিয়ে গেছেন, যদিও এখনও পর্যন্ত লিখিত যে রিপোর্ট দেওয়ার কথা সেটা কিন্তু এখনও দাখিল করতে পারেননি, সেটা হয়তো খুব শীঘ্রই দাখিল করবেন। আর সেই রিপোর্টটা দাখিল করলে হয়তোবা যে মামলার বিষয়টা যেটার কথা আপনি বলছিলেন সেটা হয়তো অনেকটা সহজ হয়ে যাবে। যেমন আমরা সহজ হওয়াটা এত সহজ কিনা সেটা নিয়ে আমাদের এটা প্রশ্ন। জি, ব্যারিস্টার তানজিব। এখনো না দেওয়া হয়ে থাকে এবং ইনভেস্টিগেশন পর্যায়ে যদি দেখা যায় যাকে অভিযুক্ত করা হয়েছিল এফআইআরে আসলে তার সম্পৃক্ততা নাই, তাহলে তার ব্যাপারে এটা একটা ফাইনাল রিপোর্ট হবে। তো মানে হচ্ছে যে এখন আমরা কিন্তু ট্রায়ালে যাইনি। আচ্ছা, আমি একটু গণজাগরণ মঞ্চের কর্মী আমি মারুফ রাসুলকে, এটার মানে এই ঘটনাটি আমরা অনেকখানি আলোচনা করলাম, অন্তত যারা দেখছেন তাদের কাছে খুব একটা অস্পষ্টতা থাকার কথা নয়। এরকম আমরা যে পারসেপশনের শিকার হই, এটা ফেসবুক, এখন আমাদের যে সোশ্যাল মিডিয়া নানা রকম ভুল পারসেপশনের শিকার করার জন্যে একটা বিরাট একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। আপনি এই সোশ্যাল মিডিয়ায় অনেকখানি অ্যাক্টিভ এবং এই জিনিসগুলো খোঁজ রাখেন। আমাদেরকে একটু এই যে গ্লানির জায়গাটা, অথবা এই যে কখনো নিজেদেরকে ভাবাই কিনা যারা এই ধরনের কাজগুলো করতে থাকে, যে মানুষকে ভিকটিম করে ফেলছে এক ধরনের পারসেপশন দিয়ে, নাকি এটা একটা কোনো স্ট্র্যাটেজি? ধন্যবাদ দিদি। আমার কাছে প্রথম যে বিষয়টি মনে হয় সেটি হচ্ছে যে পারসেপশন থেকে যে কনক্লুশনে যাওয়ার যে প্রবণতা, এটা আসলে এক ধরনের স্ট্র্যাটেজি। এটা শুধুমাত্র এটা ব্যাপারটা এরকম না যে হুট করে একটা মানুষ এই ধরনের কোনো একটা, এটা হয়তো সংখ্যায় খুব কম সংখ্যক মানুষ হয়তো একটা হুট করে একটা কাজ করেন, কিন্তু এটা পরবর্তীতে একটি সংঘবদ্ধ মানুষের হাতে চলে যায়, যারা এই বিষয়টিকে নিয়ে পরবর্তীতে আরও অধিক সংখ্যক মানুষকে কনভিন্স করার চেষ্টা করে একটি ভুল প্রোপাগান্ডা, যেটাকে আমরা ওই প্রোপাগান্ডা বলে থাকি আর কি। পারসেপশন থেকে আসলে এটা প্রোপাগান্ডায় রূপ নেয়। তো সবচেয়ে বড় ব্যাপার আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটি হচ্ছে যে এই ধরনের ক্ষেত্রে অধিকাংশ সময় একটি শ্রেণী চরিত্র কাজ করে। যেমন ধরুন যে কিছুক্ষণ আগে কিন্তু তানজিব ভাই বলছিলেন যে তারেক মাসুদ, মিশুক মুনিরের ঘটনাটি যেভাবে আলোড়ন সৃষ্টি করেছিল মানুষের মধ্যে, ঠিক তেমনিভাবে কিন্তু মিরেশ্বরের ঘটনার আলোড়ন সৃষ্টি করেনি। ঠিক একই রকম আপনি আরেকটি দৃশ্য দেখবেন যে অধিকাংশ সময় কিন্তু আমরা লক্ষ্য করি যে পেশাজীবী শ্রেণীর মধ্যে এক ধরনের দ্বন্দ্ব থাকে। সাংবাদিক বনাম ডাক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বনাম হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, বা হচ্ছে চিকিৎসকদের সঙ্গে যেই ঘটনাগুলো ঘটে, এবং এটার মূল ড্রাইভিং সিটটা কার হাতে থাকবে এটা নির্ভর করে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কে কত বেশি অ্যাক্টিভ। লক্ষ্য করা যায় যে ধরা যাক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি পেজ আছে ফেসবুকে, সেটার লাইক হয়তো 3.5-4 লাখ লোকজন হয়তো সেটা লাইক দিয়ে বসে আছে, সেখান থেকে একটা প্রোপাগান্ডা ছড়ানো হলো বা একটা বক্তব্য ছড়ানো হলো, 3000 শেয়ার হলো, ব্যাস ঘটনা এস্টাবলিশড হয়ে গেছে। এর পেছনে কি আছে এটা আর কেউ খুঁজতে যায় না, কারণ সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে একটা রিপোর্ট হয়েছিল এটা যে সোশ্যাল মিডিয়া একটা পোস্টের পিছনে একটা মানুষ আসলে খুব বেশি হলে 5 সেকেন্ড সময় ব্যয় করে।
5 সেকেন্ড থেকে তিনি এটি সিদ্ধান্ত নেন। তো যখন এই এবং এখানে আরেকটি বিষয় বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে পারসেপশনের যে রাজনীতি মানুষ শিকার হচ্ছে, যে যেমন কল্যাণদার কথাটা বারবার আসছে। কল্যাণদার ঘটনাটি যখন ঘটছিল তখন কিন্তু আমরা প্রথমেই কিন্তু একটি বিষয়, যে সোহানা সাবা কিছুটা বলেছেন, সেটা যে প্রথমেই আমরা একটি বিষয়ে চলে যাই, সেটা হচ্ছে যে ঘটনা কি হয়েছে সেটি বড় কথা না, তিনি একজন অভিনয় শিল্পী। আমরা এবার অভিনেতাদের কিছু ব্যক্তিগত কিছু ট্যাবু আমাদের সামনে আছে, সেই ট্যাবুগুলোকে আমরা হাজির করি। আমরা তখন কিন্তু মনে রাখি না যে উত্তম কুমারকে আমরা খুব পছন্দ করি, এটা আমরা তখন মনে রাখি না। তখন আমাদের কাছে অভিনয় শিল্পী একটা মনস্টার হয়ে যায়। এটা যে কোনো শ্রেণী পেশার ক্ষেত্রে হয়। কিছুদিন আগে আপনি সেন্ট্রাল হসপিটালে দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সেন্ট্রাল হসপিটালের যে কর্তৃপক্ষের যে সমস্যাটি হয়েছিল, সেটিও কিন্তু সোশ্যাল মিডিয়া একটি পারসেপশন দাঁড় করিয়ে দিয়েছে যে হ্যাঁ, আপনি এখন এর বাইরে যেতে পারবেন না। এই সমস্যাগুলো হচ্ছে, মূল কারণটি হচ্ছে যে আমরা প্রত্যেকে আমাদের, যেমন আজকে এটিএন নিউজ কর্তৃপক্ষ যে উদ্যোগটি নিয়েছে যে গণমাধ্যম কর্মী বা গণমাধ্যমকে আজকে কাঠগড়ায় দাঁড়ানো, যে গণমাধ্যম এটিএন নিউজের উপস্থাপক হিসেবে আপনি নিজেও বারবার বলছেন আমরাও প্রথমে এই ভুলটি করেছিলাম। এই যে স্বীকার করার এই প্রবণতাটি নাই। আমরা প্রত্যেকটি শ্রেণী চরিত্রের জায়গা থেকে ঠিক করি যে হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এটা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস উল্টা রাস্তায় চলে, খুব ভালো কথা, চলবেই, এটাই হওয়া উচিত। আমি একটা সিদ্ধান্তে চলে যাই এবং এটাই আমাকে বলতে হবে, যদি ভুল হয় তবুও বলতে হবে, কারণ আমার অধিকাংশ বন্ধু বান্ধব বলছে। তো এই যে এক ধরনের, এটা আসলে সামগ্রিকভাবে, মানে তার মানে আসলে এই পারসেপশনটা একেবারে স্ট্রং হয় যখন আগে ইগো নিয়ে আমরা বসে থাকি, মানে খুব হ্যাঁ, যখন আমাদের মধ্যে একটা ইগো কাজ করে। এবং আরেকটি ভয়ানক বিষয় হচ্ছে, এটা কিন্তু যখন খুব সাধারণ মানুষরা যখন এই পারসেপশনটা দাঁড়ায়, তখন কিন্তু এটা একটা তাদের একটা চিন্তার উপরিতল থেকে তারা কাজটি করে, কিন্তু এটি পরবর্তীতে কিছু মানুষের হাতে চলে যায় যারা সংঘবদ্ধ একটি চক্র। যেমন আপনি ফেসবুক খুঁজলে দেখবেন যে এখানে কিছু পেজ আছে, যে পেজগুলোর দায়িত্বই হচ্ছে ধর্মীয় উস্কানি ছড়ানো কিংবা যে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট তৈরি করা। তারা তখন এটা থেকে এক ধরনের রসদ খুঁজে পায়। তখন কিন্তু আমাদের হাতে আর জিনিসটা থাকে না। যেমন সাইদি চাঁদে গিয়েছিল, এটা থেকে কিন্তু পরবর্তীতে ভয়াবহ সাম্প্রদায়িক সন্ত্রাস ঘটেছে, এটা তখন আর আমাদের হাতে ছিল না, বা মানুষের হাতে তখন ছিল। রসদ খুঁজে পায় এবং আমাদের হাতে কিছু থাকে না। আমরা আমাদের এই অনুষ্ঠানটি দুটি পর্বে ভাগ করেছি। এখন পারসেপশনের শিকার যখন রাজনীতি, মানে রাজনীতি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথবা পারসেপশনকে ব্যবহার করে কিভাবে রাজনীতি সুবিধা পাচ্ছে, এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটা ছোট্ট বিরতি। পারসেপশনের রাজনীতি বিষয় নিয়ে কথা শুনছিলাম, কথা বলছিলেন মারুফ রসুল। আমি একটু শাহাবানাম খানের কাছে একটু জানতে চাই শ্রেণী, এবং যেখানে মারুফ বলছিলেন যে 5 সেকেন্ডের সিদ্ধান্ত যেখানে সোশ্যাল মিডিয়াতে বসে অনেকে নেন, এবং সেই সিদ্ধান্তের শিকার কিন্তু রাজনীতি হচ্ছে, এই পারসেপশনের রাজনীতি, অথবা রাজনীতি কিভাবে এই পারসেপশনকে ব্যবহার করছে। মুনিয়াপা ধন্যবাদ। পারসেপশন বাংলাদেশের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের রাজনীতিতে পারসেপশনের জায়গাটা বিশাল। কেন? আপনি যদি হেফাজতের ঘটনাটা ধরেন, 5ই মে, তো হেফাজতের ঘটনাতে কি হলো, যে একটা রিউমার আসলো যে 3000-এর মতো মানুষ মেরে ফেলা হয়েছে। আসলে তো সেটা হয়নি। ফলে এটা এক ধরনের প্যানিক ক্রিয়েট করে যে যারা এই পার্টিকুলার ফিলসফিটাকে এন্ডোর্স করে তাদের মধ্যে। আবার আপনি যদি রামুর ইভেন্টটা নেন, সেখানে কিন্তু ফেসবুকের একটা পেজের উপর বেসিস করে একটা বিশাল ঘটনা ঘটে গেল, রাইট? এবং সেই ঘটনাটা খুব হাইনাস একটা ঘটনা ঘটলো, এবং এইটার এখনো পর্যন্ত খুব বেশি সুরাহা হয়েছে বলে আমার জানা নেই। কিন্তু স্টিল এই ঘটনাটা আমাদের মানে একদম জাতিগত চরিত্রের উপরে একটা কলঙ্ক কিন্তু প্রথমবারের মতো দিয়ে দিল, যে আমরা মানে এই মাইনরিটি রিপ্রেশনের আরেকটা ডিফারেন্ট ডিমেনশনে চলে গেছি। আপনি চাঁদের কথা যেটা বারবার বলছিল সাইদির, মানে এটার যে একটা ইমপ্লিকেশন, মানে এটা তো আমরা দেখলাম যে এটা শুধুমাত্র ন্যাশনাল পলিটিক্স না, একদম অলমোস্ট লাইক রিজিওনাল পলিটিক্সেও এটার একটা স্পিল ওভার এফেক্ট হয়ে গেছে। আপনি যদি ফেসবুক আজকে নেন, ফেসবুকে মানে একটা মজার দেখছিলাম, স্টল দেখছিলাম, সেখানে হলো একটা ফাইটার প্লেন যাচ্ছে MiG-29, সেটার উপরে দুইজন মুসল্লি ভাই আসলে ওটার উপরে দাঁড়ায় তারা ওই ইফতার খুলছে, এবং এটার মধ্যে যে হাজার হাজার লাইক, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তার মানে এই মানুষজনের কিন্তু ওইটা ধারণা নেই যে MiG-29 আসলে আকাশে থামতে পারে না, এবং দুইজন পাইলট বের হয়ে এসে ওখানে বসে যে ইফতার করা যায় না, বাট এইটার যে একটা ইমপ্লিকেশন আপনার এখানে আছে, ফলে এটাও কিন্তু আপনার একটা ভোটার শ্রেণী। সুতরাং এই শ্রেণীটাকেও তো আপনার বাংলাদেশের জাতীয় পলিটিক্সে শান্ত রাখতে হয়।
ফলে মানে সেই আমরা খালি কেন বাংলাদেশ বলছি, পারসেপশন এবং ভোটার শ্রেণী, এটা কি শুধু বাংলাদেশে? না, আমরা না, তো না, জানি আমি যে আসছি। দেয়ার ইজ নো মোর পাওয়ারফুল এজেন্ট অফ চেঞ্জ, মানে না, এটা ওয়ার্ল্ড ওয়ার 2 তো আপনার পারসেপশনের উপরে বেসিস করে হয়ে গেল। জি সো তারপরে আপনি আসেন, যদি আপনি আজকে ইরাক অ্যাটাক দেখেন 2003 শুধুমাত্র ধারণা করা হলো যে ফিউসেলেজ আছে এবং সেই কারণে টনি ব্লেয়ার, জর্জ বুশ সবাই মিলে এটার উপরে হামলে পড়লো। আপনি যদি আজকে যদি দেখেন আফগানিস্তান, সেম পারসেপশনের উপরে বেসিস করে অনেক কিছুই হয়ে গেছে। ইরানের ক্ষেত্রে দেখেন, আজকে ইরানকে দেখা হচ্ছে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচাইতে বড় কনসার্ন, সৌদি আরবের সবচাইতে বড় কনসার্ন। সৌদি আরবের কনসার্নে নিউক্লিয়ার নাই, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ডিসকোর্সের মধ্যে ইরানের নিউক্লিয়ার আছে। সুতরাং সেই মানে নিউক্লিয়ার আমরা আদৌ ডোনাল্ড আছে ট্রাম্পকে কিনা? কেন দূরে রাখছি? মানে ডোনাল্ড ট্রাম্পের ইস্যুটাও তো অনেকটা অবভিয়াসলি আপনি যখন এখন ডোনাল্ড ট্রাম্প আজকে যেটা কমি মানে এফবিআই ফরমার ডিরেক্টর যখন তার স্টেটমেন্টগুলি দিচ্ছে, টেস্টিমনিটা দিচ্ছে, সেইখানেও কিন্তু পারসেপশনের বিষয় চলে আসছে যে ডোনাল্ড ট্রাম্প কেন তাকে ফায়ার করলো। সেইখানে কিন্তু পারসেপশনটা এই কারণে যে ধারণা করা হচ্ছে যে এই ইনভেস্টিগেশন তার এগেইনস্টে যাবে, তার এগেইনস্টে গেলে রাশিয়ান একটা টেনশন তৈরি হবে এবং রাশিয়ান টেনশন হলে পরে তার একটা ট্রাম্পের মানে যেটা ফার্ম পজিশন আছে সেটাও ভলাটাইল হয়ে যাবে। ইমেইল লিকস থেকে শুরু করে এইখানেও আছে। সো এই যে আপনি দেখেন যে পারসেপশন গ্লোবাল রাজনীতিকে শেপ করে, এবং পারসেপশনকে শেপ করার জন্য এই মুহূর্তে ইজি দুইটা টুল আছে। একটা টুল হলো সোশ্যাল মিডিয়া। আমি রিসেন্টলি একটা স্টাডি দেখছিলাম, সেই স্টাডিটা যেটা বলছিল যে মানে কনক্লুশনে চলে যাওয়া, পারসেপশন থেকে কনক্লুশনে চলে যাওয়া। ইন্টারেস্টিংলি 91% মানুষ ইমিডিয়েটলি কনক্লুশনে চলে যায়, রাইট? সেই কনক্লুশনে চলে গেলে সেও তো একটা ভোটার। সুতরাং এই ভোটারকে অ্যাপিজ করার জন্য বাংলাদেশ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, সব জায়গায় এখন আপনি আজকে ইউকে ইলেকশন দেখছেন, হোয়াইট ওয়ার্কিং ক্লাস বলে একটা ক্লাস আছে। সেই হোয়াইট ওয়ার্কিং ক্লাস তার যে আইডিয়াটা যে মানে ব্রিটিশ ন্যাশনালিজমকে ফিরিয়ে আনতে হবে। এখন ব্রিটিশ ন্যাশনালিজমটা আসলে এই গ্লোবালাইজেশনের যুগে এক্সিস্ট করে কিনা সেটাও তো একটা পারসেপশন। সুতরাং সেইখানে করবিন বলেন বা টেরেসা মে বলেন, দুইজনকেই এই বিষয়গুলিকে দেখতে হয়। ফলে পলিটিক্স এখন ফেসবুকের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে, আল জাজিরা বলেন, বিবিসি বলেন, সিএনএন বলেন, সব কিছুর কারণেই কিন্তু পারসেপশন ছাড়া এখন বিশ্বে কোনো রাজনীতি হচ্ছে না। তার মানে আমরা সোশ্যাল মিডিয়ার যে কোনো মিডিয়াই বলি, পারসেপশন তৈরি করার জন্যই তারা তৈরি হয়েছে। মানে এখানে আমরা যে আগে যেটা সাংবাদিকতা নিয়ে বলতাম যে এটা একেবারে উই রিপোর্ট ইউ ডিসাইড, কিন্তু আমরা আগে ডিসাইড করে একটা পারসেপশন তৈরি করার একটা পারসেপশনের দিকেই আমরা যাচ্ছি, তাই তো? মুন্নিয়াপা, এটা অনেক ক্ষেত্রেই হচ্ছে। যে সাবার কথাটা যদি আমি নিয়ে আসি, দেখেন সাবা একটা ফেসবুক স্টেটাস দিল রাতের বেলা, যেটা সাবা বলছিল, ফেসবুক স্টেটাস দিল সকাল 10টা নাগাদ পর্যন্ত, ও আর ওটা ধরে রাখতে পারেনি কারণ ইউ হ্যাভ স্টার্টেড টু অ্যাসাসিনেট হার ক্যারেক্টার। এবং বাংলাদেশে অ্যাসাসিনেশন শুধু বাংলাদেশ কেন, মানে আপনি যদি পার্শ্ববর্তী ভারতেও দেখেন, এই ক্যারেক্টার অ্যাসাসিনেশন হলো একটা মানে সোশ্যাল উপজীব্যর মধ্যে চলে আসছে। কারণ এলিটিজম, এই যে এলিটিজম যে জিনিসটা থাকে, যে সোসাইটিতে আপনার ডিসপ্যারিটি বেশি, যেই সোসাইটিতে ইকোনমিক ডিসপ্যারিটি বেশি, যেই সোসাইটিতে ইকোনমিক ট্রানজিশন খুব স্মুথ হচ্ছে না, সেই সব জায়গায় আপনার সবসময় ইলিউশন, যেটা সোশ্যাল সাইকোলজিস্টরা বলে সোশ্যাল ইলিউশন কাজ করে। এই সোশ্যাল ইলিউশনগুলি আলটিমেটলি কিন্তু আপনার যেটা সাবার আজকের ঘটনা, যে সাবাকে মানে র্যাদার দেন সাবা কি বললো এবং সেটা কতটুকু জাস্টিফিকেশন আছে, এটাকে রিসার্চ করা দরকার আছে কিনা, এটা কি কারেক্ট আছে কিনা, এটা কি লিগালি নিচ্ছে কিনা, সেইগুলি বাদ দিয়ে আসলে সাবা পার্সোনালি কি করে সেটা নিয়ে চিন্তিত। ফলে আপনার বাংলাদেশের পলিটিক্সেও আপনি দেখবেন, বাংলাদেশের পলিটিক্স অফ পার্সোনালাইজেশন। মানে আমরা বাংলাদেশের পলিটিক্সের এই পারসেপশনের অবস্থান এবং পারসেপশনের ক্ষমতা, সেটা নিয়ে তো আলোচনা করব। আমরা পলিটিক্স প্লাসেই আছি। যে কথাটি একটু আপনি বলছিলেন যে কনক্লুশনে চলে যাওয়া এবং ভোট, এটা তো গেল রাজনীতিবিদদের পাওয়া আর না পাওয়া, কিন্তু আমরা যে কল্যাণ কোরায়ের যে ঘটনাটি বলছি, এটি একটি ছোট্ট একটি ঘটনা। আমরা অনেক ঘটনা নিয়ে এরকম এত আলোচনা, এত বিচার করতে পারি না, আসলে কোনোটা নিয়েই তেমন করে পারি না। কল্যাণ কোরায় তো নিজের জীবন দিয়ে তিনি এটা ভুগছেন এই পারসেপশনের কারণে। আমরা যদি এই চাঁদে মানুষ দেখার যেই সাইদিকে দেখার যে ঘটনা, কতগুলো প্রাণ গিয়েছে। সুতরাং যখন নাকি একটা হলো ঘাড়ের উপরে পড়ে আর একটা হলো চেঞ্জ, মানে ক্ষমতাকে কে থাকবে না থাকবে সেটা ডিসাইড করে। দুইটার মধ্যে তো অনেক বড় পার্থক্য আছে।
এখানে কি কোনো আইনি লড়াই নাই? আমি ব্যারিস্টার তানজিবের কাছে আরেকবার একটু যেতে চাই। দেখুন, আইনি লড়াইয়ের বিষয়টা সব জায়গাতে আছে। আইন আসলে আমরা জীবনে যত কর্মকাণ্ডই করি না কেন, আইন কোনো না কোনোভাবে জড়িত। এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম যে পারসেপশন এবং কনসেপশন, পারসেপশন এবং কনসেপশনের মধ্যে পার্থক্য হচ্ছে যে আপনার মানে পারসেপশনটা হচ্ছে ইউ পারসিভ অন দ্য বেসিস অফ সামবডি এলসেস ইনফরমেশন, আর কনসেপশন হচ্ছে যেটা আপনি নিজে ডিগ আউট করে আপনি নিজের মধ্যে করে একটা কনক্লুশনে ড্র করছেন। কিন্তু ওই কনসেপশন করতে গিয়ে পারসেপশন দ্বারা মানুষ ইনফ্লুয়েন্স হয়, এবং এটাকে অনেকে টুল হিসেবে ব্যবহার করে মানুষের মাইন্ড ম্যানিপুলেশন করার জন্য কিংবা মানুষের অপিনিয়ন ম্যানিপুলেট করার জন্য একটা টুল হিসেবে ব্যবহার করে। এবং এই ধরনের কর্মকাণ্ড যদি আপনি ইচ্ছাকৃতভাবে করে থাকেন তাহলে এটা আইনের বিভিন্ন ধারায় আপনার হতে পারে, অফেন্স হতে পারে। এবং আমরা যে পার্টিকুলারলি যে সবসময় বলি ডিফেমেশনের কথা বলি, আপনার মানুষের মানহানির যে কথাগুলো বলি সেটা কিন্তু মানুষ মিথ্যা ছড়িয়ে তার সম্পর্কে একটা মিসকনসেপশন তৈরি করার কিংবা একটা ফলস পারসেপশন তৈরি করার চেষ্টা করে দেখেই এটাকে আমরা আপনার আইনের চোখে একটা অপরাধ হিসেবে গণ্য করি। মানে এখানেও প্রশ্ন যে মানহানির মানদণ্ডটা আসলে কি? এক্স্যাক্টলি, আমরা যখন একজনকে বলার চেষ্টা করি যে ওই লোকটা মানে খারাপ, কিন্তু আসলে সে খারাপ লোক না, তার আমি তার নামে মিথ্যা ছড়িয়ে মানে আসলে আসলে এবং নকলে বুঝবো কিভাবে, মানে কোনটা আসলে কোনটা নকলে? মানহানিটা বলতে কি আপনি একরকম করে মানহানি বোঝেন, আমি আরেক রকম করে মানহানি সেরকম, তাহলে সেই ক্ষেত্রে সেটা মানহানি করা হয় যে যদি আপনি এমন কোন লোক সম্পর্কে, যেমন ধরেন যদি এরকম বলে আমি আমার যদি একটা চোখ কানা হয় ফর এক্সাম্পল, আমি এখন সবাই যদি বলে যে কানা তান্ত্রিক, হ্যাঁ, তাহলে কিন্তু আমাকে একটা হেয় প্রতিপন্ন করার জন্য জিনিসটা বলা হচ্ছে, এবং এটা ইচ্ছাকৃতভাবে আমার সম্পর্কে এরকম একটা পারসেপশন স্প্রেড করে দেওয়া হচ্ছে যেটা আসলে সত্য না। তো এই যে যখন আপনি কারো সম্পর্কে এরকম ফলস একটা অ্যাট্রিবিউট দিয়ে তাকে সমাজের চোখে হেয় করবেন, ওইটাকে মানহানিকর বলা হল। যে এমন আপনি সে যে জিনিসটা না তাকে সেই জিনিসটা অ্যাট্রিবিউট করে তার যে সমাজে অবস্থান সেটাকে আপনি লোয়ার ডাউন করার চেষ্টা করলেন, ওইটা হচ্ছে মানহানি এবং ওইটা হচ্ছে আপনার অপরাধ। কিন্তু আমরা পলিটিক্যাল লেভেলে যেটা দেখি সেটা আরও অনেক বেশি সাটল এবং আরও অনেক বেশি আমি কি বলবো আপনার খুবই ক্যালকুলেটেড ওয়েতে করা হয়। মানে এই যে সংঘবদ্ধ এফোর্ট যেটা যে পারসেপশন তৈরি করার, এটা অনলাইন অফলাইন সংঘবদ্ধ এফোর্ট, এটার বিরুদ্ধে কি কোনো মানে আইন আছে কিনা? এটার জন্য আমরা প্রচলিত আইনে এটার কোনো ব্যবস্থা আছে? প্রচলিত আইনে অনেকগুলো বিধান আছে যে আপনি যদি এমন কোনো পারসেপশন তৈরি করার চেষ্টা করেন যে যার মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে এক ধরনের ভীতি সঞ্চার করা, এটা এক ধরনের একটা অপরাধ। কিংবা মানুষের মধ্যে কোনো পার্টিকুলার ধর্মের প্রতি কিংবা ধর্মীয় বিশ্বাসের প্রতি এক ধরনের হেট্রেড তৈরি করা, এটাও এক ধরনের পেনাল কোডের অধীনে অপরাধ। তো এখন আপনি মানে পারসেপশন ক্রিয়েশনের প্রসেসে আপনার ইন্টেনশনের উপরে ডিপেন্ড করবে আপনার অপরাধ। মানে এখানে মানুষের জায়গাটা কি আছে? আপনি বলছেন পার্টিকুলার ধর্ম বা একটা বিশ্বাসের প্রতি হেট্রেড তৈরি করা, যখন নাকি পার্টিকুলার একটা গোষ্ঠীর উপরে একটা হেট্রেড তৈরি করার চেষ্টা করা হয়, পার্টিকুলার একটা শ্রেণী আর উপরে করা হয়। যদি ধরেন কথার কথা যে মেয়েদের উপরে যখন নাকি এইরকম একেবারে ঢালাও মন্তব্য এবং তাদেরকে ছোট করে দেখা হয়, নানা রকমের ভোগের বস্তু হিসেবে বলা হয়, সেটাও তো এক ধরনের হেট্রেড তৈরি করা। সেখানে কি আইনের কোনো ব্যাপার আছে? পার্টিকুলারলি মহিলাদের ক্ষেত্রে নাই, কিন্তু আপনার ধর্মীয় বিধানের ক্ষেত্রে আছে। আপনার সাম্প্রদায়িক যে আপনার যে সম্পর্ক নষ্ট করার সেই বিধানের ক্ষেত্রে আছে। কিন্তু আমরা আনফর্চুনেটলি আমাদের যে আইনগুলো আছে সেগুলো এতদিন পর্যন্ত এখনও পর্যন্ত আইনগুলো আসলে মহিলাদেরকে খুবই আমি কি বলবো আপনার দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতোই ট্রিট করা হয় এবং তাদেরকে উপযুক্ত যে অবস্থান দেওয়া দরকার কিংবা রিকগনিশন করা দরকার সেটা আইনের ক্ষেত্রে করা হয় না। আমি দ্বিতীয় শ্রেণীর নাগরিকের একজন প্রতিনিধি আছেন, সোহানা সাবা, নিশ্চয়ই এটা নিয়ে বলবেন। আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক, আপনি এবং আপনার গোষ্ঠীর কোনো মানুষকে যদি অপমানজনক কথা বলা হয়, আপনাকে ভোগ্যপণ্য, আপনাকে দেখলে আরেকজনের উত্তেজনা আরও বেড়ে যায়, সেই ধরনের মন্তব্য করে আপনার গোষ্ঠীকে বা আমাদের সকলকে যদি অপমানিত করা হয়, তাইলেও আমাদের আসলে আইনগত ব্যবস্থা নেবার কোনো সুযোগ নাই। ব্যারিস্টার তানজিব যেটা বললেন সেটা ডিপেন্ড করে এটা সারকামস্টেন্সের উপরে। সোহানা সাবা নিশ্চয়ই মন্তব্য করবেন। ওই ধরনের বিহেভিয়ার করতে গিয়ে যদি জিনিসটা আপনার যৌন হয়রানির মধ্যে গিয়ে পরে আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্ট, যেটা বাংলাদেশে নতুন করে আপনার এই সম্পর্কিত আইন হয়েছে, তো এটা একটা অপরাধ বলে গণ্য হবে। এটা আসলে আইনের বিষয়টা ডিপেন্ড করে সম্পূর্ণ
মানুষের ইন্টেনশন এবং সার্কামস্টেন্স। মানে আমরা বারবারই একই কথা বলি যে ধর্মীয় অনুভূতি, নানান রকমের অনুভূতি, গোষ্ঠীর অনুভূতি, মায়ের এবং মেয়ের এবং আমাদের যে যেটাকে বলি আমাদের যে এগিয়ে চলা, যে একসাথে চলার যে একটা ফিলিং, সেই অনুভূতিটার উপরেও তো অনেক রকমের আঘাত, এবং ক্ষমতায়নের যে অনুভূতি সেটার উপরেও তো এক ধরনের আঘাত আসে। সেটা নিয়ে তো কোনো ব্যবস্থা নাই। আমি আসলে এটা বলবো মুন্নি আপু, যখন এই ঘটনাটা ঘটেছিল তখন অনেক মেয়ে আমাকে কোট করে লিখেছিল আমার বুদ্ধি, আমার চেহারা আছে সেজন্য আমার বুদ্ধি নেই, এটা ডিসাইড করে। তো আমি ব্যাপারটাকে এনজয় করেছি। ঠিক আছে, আমি এভাবে দেখেছি যে আমাকে নির্বুদ্ধি আখ্যা দিচ্ছে এবং আমাকে নিয়ে স্ট্যাটাস লিখে নিজের স্ট্যাটাসে 2টা লাইক বাড়াচ্ছে, সে আসলে এতটাই অজ্ঞ যে সে নিজেই বুদ্ধির তার অভাব আছে। আমার 2টাই আছে, আমি এটা বিশ্বাস করি, এটা আমার নিজস্ব বিশ্বাস। এবং আমি আমার কাছে আরেকটা জিনিস, মানে আমি এটা হয়রানি মানে শুধু যৌন হয়রানি হতে হবে এমন কোনো কথা নেই। আমাকে যেই কথাটাতে একটা ছেলেকে বললে সে তার আত্মসম্মানে লাগতে পারে, ঠিক সেম কথাটা লাগতে পারে, এটা মেয়ের ক্ষেত্রেও লাগতে পারে। একমাত্র ওই পর্যন্ত যৌন মানে একদম 100% যৌন ইয়েতে যেতে হবে এটার জন্য, সেটা আসলে আমার কাছে এই ধরনের আইনটা নিয়ে আসলে আমি কি বলবো না। আমি বুঝতে পেরেছি, আমি সম্মান রেখেই বলছি। আর যেই ভদ্রলোক আমাকে নিয়ে স্ট্যাটাস লিখেছিল, মানে স্বনামধন্য সাংবাদিক, যে এই ভদ্র মহিলাটির জন্য কি করতে পারি, মানে এই ভদ্র মহিলাটাকে কয়টা দৌড়া মারা যায়, মানে তার অ্যাটিটিউডটা ছিল এইটা। তো সেই লোকটা আমাকে এবং কল্যাণকে, যাকে গণহারে মাতাল বলেছে, সেই লোকটা আমাদের দুজনকে সরি বলেনি। আর আমাদের শিল্পী সমিতির প্রতিনিধি যারা 2-3 জন ছিলেন তাদেরকে সরি বলেছে, এবং পরে বলেছে এই প্রতিষ্ঠান থেকে সরি বলা হয়নি, তারা পার্সোনালি 2 জন আমাদের শিল্পী সমিতির লোকজনকে সরি বলেছে। কিন্তু যাদেরকে তারা কিছুই করেনি তাদেরকে সরি বলে আসলে কি লাভ? তো সেই জায়গাটা এখনো পর্যন্ত কোনো সলিউশন হয়নি। আমি আমার ছেলের সাথে কম্পেয়ার করেছিলাম কল্যাণকে। আমি বলেছিলাম যে কল্যাণের মতো মানুষ যেন আমার ছেলে বড় হয়ে হয়। আমি এখনো এটা বিশ্বাস করি, কল্যাণকে আমি আমার ছেলের মতোই মনে করি। ও আমার বয়সী ছেলে, তারপর ওকে আমি আমার ছেলেই মনে করি। আমার ছেলে যেন ওর মতোই হয়, এবং ওই মানুষটা যতদিন আমাদের দুজনকে সরি বলবে না এবং কল্যাণ যতদিন সাফার করবে, আসলে এটা নিয়ে এই ফাইটের সাথে আছেন। কল্যাণ, শেষ মন্তব্য করবেন আপনারা? নিশ্চয়ই আপনাদের ব্যস্ততা আছে। আমরা পলিটিক্স প্লাসের আলোচনাটি চালিয়ে যাব, পারসেপশনের রাজনীতি নিয়ে আলোচনা চালিয়ে যাব। আমি শুধু একজন ভুক্তভোগী হিসেবে, যেটা আসলে ব্যারিস্টার তান যে পরিষ্কার করে বলে দিয়েছেন, যে এখানে যে একেবারে মানুষ হিসাবে যেই পারসেপশনের শিকার হয়ে আপনার ঘাড়ে এক ধরনের খড়গ ঝুলছে, মানে আপনার যে কোনো কিছুই হতে পারে, অথবা আপনার লম্বা সময় ধরে আপনার আইনি প্রক্রিয়ার মধ্যে আপনি ভুগবেন একদম কিছু না করে। সেটা আমরা যতটাই কনভিন্স হই না কেন, এটা আইন এটাকে কনভিন্স হতে হবে। এই ভুক্তভোগী হওয়ার আগে কি এই আইনের এই বিষয়টি কি কখনো আপনারা উপলব্ধি করতে পেরেছেন কিনা? আর এই ঘটনাটিকে আপনাকে কি ধরনের শিক্ষা দিয়েছে এই ঘটনাটি? আসলে মানে পুরো জিনিসটা মানে মাথার মধ্যে ঘুরছে, তো মানে অনেক কিছু শুনছি, হারিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যে আবার সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি। মানে অনেস্টলি স্পিকিং, আমার লাইফে যা গেছে, আমি তো 6 দিন জেল খেটেছি, এখনও পর্যন্ত হাজিরা দিচ্ছি, কতদিন দিব সেটা কিছুই জানি না। সত্য কথা বলতে, বাবা মার মুখের দিকে তাকালে আমার খুব খারাপ লাগে। আর আমি ইউজুয়ালি খুবই সিম্পল লাইফ লিড করি, তো কোনো কিছু প্রমাণ না হয়ে, কোনো কিছু একটা মানুষ বললো সেটাকে যাচাই বাছাই না করে কেউ কখনো প্রচার করে, বা এখন যদি আমি বলি আমি হলিউডে 2টা মুভি করছি, টাইটানিকের 2nd পার্ট আমি করছি, বা এভারেস্টে বাংলাদেশের পতাকা আমি গেড়ে এসেছি, নিউজ কি কেউ করবে? কিন্তু বিষয়টা তো জানতে হবে যে আসলে এটা হয়েছে কি না। ঠিক আছে, সাসপেক্ট করতেই পারে। আমি যখন জেলখানায় ছিলাম তখন আমি 1000বার বলেছি যে হ্যাঁ, আমি তো পালাইনি, আমি বাসায় ছিলাম, বাসা থেকে নিয়ে অ্যারেস্ট করেছে, আমি এখন জেলে আছি, কিন্তু আমার পিছনে দৌড়াদৌড়ি করে আসল মানুষটা পালিয়ে যাচ্ছে। যদি আমরা জাস্টিস চাই তাহলে আসল মানুষটাকে খুঁজি। আমার যা হওয়ার আমার তো হয়েই গেছে, এখন তো আমি অপেক্ষা করছি যেন খুব তাড়াতাড়ি এটা সলভ হয়ে যায়, আমি আমার রেগুলার কাজে ফিরে আসি। এবং আমি সরি, আসলে আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি হঠাৎ করে। ধন্যবাদ কল্যাণ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে ফিরছি পারসেপশনের রাজনীতি এই আয়োজনে।
পারসেপশনের রাজনীতি নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে ব্যারিস্টার তানজিবুল আলম আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশ্লেষক শাহাবানাম খান, আছেন গণজাগরণ মঞ্চের কর্মী অনলাইন অ্যাক্টিভিস্ট মারুফ রসুল, এটি নিউজের হেড অফ নিউজ প্রভাস আমির। আমরা আমার সহকর্মী সামদানি হক নাজুমকেও পেয়েছি আমাদের সঙ্গে। যে কথাটি একটু বলতে চাই, সম্প্রতি আরেকটি ঘটনা, মানে ঠিক আজকের ঘটনা, গতকালকের ঘটনা, এবং আমরা দেখতে পাচ্ছি যে মওদুদ আহমেদের যে বাড়ি, মানে কোর্টের আদেশে তার বাড়ি ছাড়তে হয়েছে, এই বিষয়টি নিয়ে আমি প্রভাস আমির একটু মন্তব্য করবেন, এবং তারপরে আমরা সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে কী ভাবছে, কি দেখছে, কী ধরনের পারসেপশন তাদের তৈরি হচ্ছে, একটু সেটা আমরা তাদের মন্তব্য শুনে নেব। প্রভাস আমির। আমরা আসলে অনেকক্ষণ ধরেই পারসেপশন নিয়ে কথা বলছি। আমি একটু এক লাইনে একটু পুরনো প্রসঙ্গটা যদি বলতে চাই, যে আসলে ওই যে কল্যাণ কোরাইয়া এবং জিয়া ইসলামের দুর্ঘটনায় যেটা হয়েছে, এটি আসলে এখন যেই জায়গাতে আসলে ধারণার আবার পাল্টা ধারণা তৈরি হচ্ছে। একটাই যে মানে যেই তদন্তটি অনুসন্ধানটি আমাদের রিপোর্টার নাজুম করেছে, সেই তদন্ত কাজটি কিন্তু পুলিশও করছে। পুলিশ যদি তাদের তদন্তের কাজটি সাংবাদিকদের জানায়, তাহলে কিন্তু এই ধারণাটা যদি মিথ্যা হয় তাহলে এতদিনে কিন্তু এটা চলে যাওয়ার কথা, এবং পুলিশ যদি ফাইনাল রিপোর্ট দিয়ে দেয় তাইলেও মামলাটা তো লম্বা সময় হয়তো যাবে না। ফলে ধারণাটা ক্লিয়ার করার কাজ কিন্তু পুলিশেরও, কারণ এখানে জিআর মোটরসাইকেল এবং দুর্ঘটনার যেই ঘটনাটি ঘটেছে গাড়ি, সেই দুটো গাড়ি একসাথে মিলালেই কিন্তু ঘটনাটি ঘটেছে কিনা এটা ক্লিয়ার করে যাওয়া সম্ভব। ফলে আমি আর ওই দিকে গেলাম না। ফলে এটা খুব মানে পুলিশের আরও বেশি দায়িত্ব যে জিনিসটা ধারণাটা পরিষ্কার করা। আমি ব্যারিস্টার মওদুদ আহমেদের বাড়ির প্রসঙ্গে আপনি বলছিলেন, যেটা রাজনীতিতে ধারণাটা কিন্তু খুবই সাংঘাতিক একটা ব্যাপার। যেমন কয়েকদিন আগে সুলতানা কামালের ব্যারিস্টার আর অ্যাডভোকেট সুলতানা কামালের একটি মন্তব্য নিয়ে বাংলাদেশে আসলে ধারণাটা এমন যে আসলে আমরা চিল নিয়েছে, চিল নিয়ে গেছে, সেদিকে আমরা দৌড়াতে থাকি, কানে হাত দেই না। ফলে সুলতানা কামাল পুরোপুরি কি বলেছে সেটুকু না শুনেই মোটামুটি ওনার বিরুদ্ধে একটা মহল লেগে গেছে। ফলে রাজনীতিতে কিন্তু এভাবেই ধারণাগুলো তৈরি হয়, যেটা শাহাবানাম খান যেটা বলছিলেন যে 2013 সালের হেফাজতের রাতে হাজার হাজার মানুষ মারা গেছে, সেই ধারণা কিন্তু এখনও গ্রামের পার্সেন্টেজ কমে আসছে হয়তো, কিন্তু কেউ না কেউ কিন্তু এখনও বিশ্বাস করে। গণজাগরণ মঞ্চকে হেয় করার জন্য কিন্তু এরকম পারসেপশন তৈরি করা হচ্ছিল। ব্যারিস্টার মওদুদ আহমেদের বাড়ির ক্ষেত্রে যেটা হয় যে 1972 সাল থেকে উনি এই বাড়িটিতে কোনো না কোনোভাবে থাকছিলেন। প্রথমে লিজ নিয়ে, তারপরে উনি 100 টাকার বিনিময়ে সরকারের কাছ থেকে কিনে ভুয়া কাগজপত্র তৈরি করে ইত্যাদি ইত্যাদি, এবং ফাইনালি সর্বোচ্চ আদালতের রায়ে তাকে বলা হয়েছে যে এই বাড়িটি তার না কোনোভাবে, এবং তারপরে রাজুক সেই বাড়িটির দখল নিয়েছে। পারসেপশনটা এমন যে ধরেন সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, তারপরেও যে ব্যারিস্টার মওদুদ আহমেদ, সেইখানে কিন্তু সাধারণ মানুষ শুনেই বিশ্বাস করে ফেলেছে। কিন্তু এখানে যদি ব্যারিস্টার মওদুদ আহমেদ না হয়ে বিএনপির ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতো, তাহলে কিন্তু আবার পারসেপশনটা অন্যরকম হতে পারতো। ফলে একজন ব্যক্তির পারসেপশনে কিন্তু অনেক সময় তৈরি করেছে। ব্যারিস্টার মওদুদ আহমেদ তার রাজনীতির যে লম্বা অতীত এবং বারবার ডিগবাজির যে অতীত এবং তার সেই কারণে কিন্তু সাধারণ মানুষের একটা বিশ্বাস হয়েছে হ্যাঁ মওদুদ আহমেদ এই ধরনের কাজ হয়তো করলেও করতে পারেন, কিন্তু বিষয়টা কিন্তু সর্বোচ্চ আদালতে মীমাংসিত। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি হয়তো বলছেন এবং লম্বা রাজনৈতিক ওলটপালটের ইতিহাস, কিন্তু আসলে সাধারণ মানুষ কিভাবে দেখে, বাংলাদেশের মানুষ কি পারসেপশন বিশ্বাস করতে মানে তৈরি থাকে কিনা, এবং সেই পারসেপশনটা সবসময় নেগেটিভ পারসেপশন, যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট যেটা আমরা বলি সেই জায়গায়। সুতরাং বাংলাদেশে রাজনীতি করাটা সহজ এইরকম একটি সাইকির জন্য, এরকম একটা বিহেভিয়ারের জন্য, এরকম একটি জনগোষ্ঠীর জন্য। এই বিষয়টা আমরা শুনবো আপনাদের কাছে, সকলেই আছেন। একটু সাধারণ মানুষ মওদুদ আহমেদের এই বাড়ি ছেড়ে দেওয়া বা তাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া, সেটা নিয়ে কি ভাবেন, এটা একটু দেখব। পারসেপশন অ্যাকচুয়ালি বেসড অন ট্রেডিশনাল থিঙ্কিং। সো আগে থেকে মানে মানুষের ধারণা হয়ে আসতেছে যে একটা যদি গাড়ি চলে, গাড়িওয়ালারই দোষ হবে, স্বাভাবিক ব্যাপার। What goes around comes around. He actually thrown out some people from there on that time, and he actually out of his home. So basically perception is that যে মানুষ যা করে তা ফলভোগ করে। যতগুলো দল আছে সব দলের ভিতরে এরকম বহু সরকারি বা রাজুকের অনেক জায়গা দখল করে তারা ভোগ দখল করে থাকতেছে। এখন আজকে হয়তো এটা লোক কাছে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে এটা একটা রাজনৈতিক ইস্যু ছাড়া অন্য কিছু না। সরকারের হস্তক্ষেপ ছিল, কারণ বিচার বিভাগটা এখন স্বাধীন না। স্বাধীন বলা হচ্ছে, এটা সংবিধানের অর্থে স্বাধীন, কিন্তু বাস্তবিক অর্থে আমরা কি দেখি, জনগণ বিচার পায় না, তনু হত্যার বিচার নাই, সব কিছুতে তো আসলে কি স্বাধীন? যখন যেই দল ক্ষমতায় থাকে এটা তার কথাই বলা হয়, এটাই নিয়ম। কারণ বিএনপি যদি ক্ষমতায় থাকতো তাহলে বিএনপির কথাই বলা হতো যে বিএনপি কাজটা করেছে।
আওয়ামী লীগ ক্ষমতা তাও ক্ষমতা আছে এই জন্য মানুষের কথা বলে, কিন্তু এটা তো আওয়ামী লীগের কাজ না, এটা হলো কোর্টের রায়, কোর্ট করেছে। এটা সব যুগেই হবে, এটা মনে করেন এই বিএনপির আমল হয়েছে, আওয়ামী লীগের আমলে হবে, আবার জাতীয় পার্টি আসলে তার আমলে হবে, এরকমই হবে। এটা বলবেই যে দল আসে আপনি যতই ন্যায় নীতি করেন, সেটা আপনার দল আসলে আপনার এই কথাই বলবে। এরশাদ সরকার পতন হওয়ার পর থেকে আমরা দেখে আসছি আমাদের দেশের রাজনীতির কালচার একটু ভিন্ন রকম। ওনার বাড়িতে হয়তোবা কোনো ফাঁকফোকর ছিল সরকারের নজরে, যে ওনাকে এই ফাঁকফোকরটা আছে, তার জন্য ওনাকে হয়তো বা বাড়ি থেকে উচ্ছেদ করা যাবে। এখন সরকার হয়তো মামলা করেছে বা আইনের আশ্রয় নিয়েছে বা কোর্টের আশ্রয় যেটাই হোক করেছে, যেহেতু সে বিরোধী দল। মারুফ রসুল, বাংলাদেশে কি মানে বাংলাদেশে কেন মানে পারসেপশন তো তৈরি করা, এটা কি একটা সায়েন্স কিনা, এবং এটাকে বাংলাদেশের রাজনীতিতে অথবা রাজনীতির মানে অপরাজনীতিতে খুব ভালোভাবে ব্যবহৃত হচ্ছে কিনা আপনার গবেষণা কি বলে? নিঃসন্দেহে, কারণ হচ্ছে যে একটি বিষয় এখানে কিন্তু একটি খুব ছোট্ট একটা বিষয় এসছে, এবং শুধু যে তৈরি করা হচ্ছে তা না, কিছু কিছু ঘটনার ফলাফল থেকেও আমরা একটি সিদ্ধান্তে আসছি। যেমন একজন দর্শক কিন্তু বলছিলেন যে বিচার বিভাগ তো স্বাধীন না, যখন রিপোর্টার বললেন যে না বিচার বিভাগ স্বাধীন, তখন তিনি বললেন যে হ্যাঁ সাংবিধানিকভাবে স্বাধীন, কিন্তু আমরা তো অনেক বিচার পাই না, তনু হত্যার বিচার পাই না। এখন এখানে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যখন বিচার বিভাগ আক্ষরিক অর্থে অনেকগুলো অপরাধের বিচার করা যাচ্ছে না, অনেকগুলো ঘটনা আটকে আছে এবং সেগুলোকে পরবর্তীতে রেফারেন্স হিসাবে ব্যবহার করছে, তখন এই রেফারেন্সগুলো আবার ডালপালা ছড়িয়ে আরেকটা দিকে যাচ্ছে। সেই কোন দিকে যাচ্ছে? যেই দিকে ওই যে আমি যখন বললাম যে একটা গ্রুপ, একটা সংঘবদ্ধ দল সবসময় কাজ করে যে কোন দিকে পারসেপশনটাকে নেওয়া যায়। যেমন একটি উদাহরণ দিতে পারি, সেটি হচ্ছে যে আপনারা খেয়াল করলে দেখবেন প্রত্যেকটি গণমাধ্যমেই একটি জরিপের ব্যবস্থা থাকে, সেটা অনলাইন গণমাধ্যম থেকে প্রিন্ট মিডিয়া সব জায়গায় একটা জরিপের বন্দোবস্ত থাকে। এটা আমাদের এক সময়ের একটা স্টাডি ছিল যে আমরা দেখেছি যে যখনই যুদ্ধ অপরাধ নিয়ে কোনো জরিপ হতো, হঠাৎ করে দেখা যেত যে যুদ্ধ অপরাধীদের পক্ষে অনেক ধরনের ভোট পড়ছে। তো এই ভোটগুলি কিভাবে পড়ছে, তখন দেখা যেত যে ওই সমস্ত পোর্টালে একই ইমেল অ্যাড্রেস থেকে বারবার ভোট দেওয়া যেত। তো এইটা পরবর্তীতে পরিবর্তন করা হয়। এখন যারা এই কাজটি করেছেন তারা কি জানতেন না যে একই ইমেল অ্যাড্রেস থেকে বারবার ভোট দেওয়াটা এটা এক ধরনের ফোকর, এক ধরনের ফাঁক ফোকর? এটা কি তারা জানতেন না? জানতেন, কিন্তু তারাও তবুও তখন একটা পারসেপশন তৈরি করার জন্য এটা তারা করেছেন। পরবর্তীতে যখন সেটাকে চাপ দেওয়া হয় তখন তারা এটা পরিবর্তন করেন। এখন বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যে ঘটনাটি ঘটছে, যে যারা কথা বলছেন তারা কিন্তু বারবারই একটি বিষয় বলছেন, কেউ কিন্তু এই কথাটি বললেন না যে কোর্ট থেকে তাকে, সুপ্রিম কোর্ট থেকে তাকে বাড়ি উচ্ছেদ করা হয়েছে, কিন্তু 1972 সাল থেকে এই পর্যন্ত উনি যেই বাড়িতে থাকলেন এর ভাড়াটা কি দিবে? এই যে সরকারি সম্পত্তি দখল করে উনি যে এতদিন পর্যন্ত থাকলেন, ভুয়া কাগজপত্র বানিয়ে, উচ্ছেদ হইলো ঠিক কথা, কিন্তু মানে টাকাটা তো রাষ্ট্রের টাকা, এই রাষ্ট্রের টাকাটা কে দিবে? এটার জন্য তার কোনো শাস্তি হলো কিনা, এই কথাটা কিন্তু একজনও বললেন না। প্রত্যেকে একটা জেনারেল জায়গা থেকে চিন্তা করলেন, সেটা হচ্ছে যে বিরোধী তে আছে তাই, মানে যেটা আমাদের রাজনীতিতে সবসময় ঘটে থাকে। আমি একটা প্রভাব যুক্ত করতে চাই যে আমি এই যে মন্তব্যগুলো যে শুনলাম, ওনারা বলছিলেন যে বিচার বিভাগ স্বাধীন না, এবং সাধারণভাবে একটা যে বিরোধী দলের রাজনীতিবিদ, এই কারণে ওনাকে এটা করা হয়েছে, এটা সরকারি দলের হলে তো করা হতো না। এই মামলাটা কিন্তু খুব সহজ মামলা যে 72 সাল থেকে উনি থাকছেন, উনি যেই কাগজ কোর্টে জমা দিয়েছেন সেই কাগজে দেখা গেছে যে বাড়ির যে মূল মালিক অস্ট্রিয়ান নাগরিক ইনজে প্লাজ, তিনি মারা গেছেন 1985 সালের মার্চ মাসে, আর যে কাগজটি জমা দিয়েছেন আমমুক্তারনামা সেটি আগস্টে, মানে মারা যাওয়ার 5 মাস পরে ওনার স্বাক্ষর করা একটা কাগজ ব্যারিস্টার মওদুদ আহমেদ হাইকোর্টে জমা দিয়েছেন। ফলে মামলা কিন্তু খুব ক্লিয়ার, কিন্তু সাধারণের ধারণা কিন্তু যে বিরোধী দল, সেই কারণে ওনাকে এটা করা হয়েছে, সরকারি দল হলে এটা করা হতো না। ফলে পারসেপশন কিন্তু এইভাবেও কিন্তু তৈরি হয়ে যায়। যত এটা ক্লিয়ার হোক না কেন, আইনগতভাবে আপনি গণমাধ্যম কর্মী হিসেবে জানেন, আমরা জানি, কিন্তু তারপরে এই যে পারসেপশন তৈরি হলো সেটার ফলাফল তো আসলে রাজনীতি, মানে সেটার সুফল অথবা কুফল, কোনো রাজনীতির এটার কুফল বইতে হবে, কোনো রাজনীতি এটা থেকে সুফল ভোগ করবে। সুতরাং এটা তো এক ধরনের সায়েন্সে পরিণত হয়েছে, তাই নয় কি শাহবানাম খান? দেখেন, আমি সবার কথাই শুনছিলাম, প্রভাস আমিনের একটা কথা ভালো লাগলো যে অ্যাপারেন্টলি সবাই কিন্তু সবকিছু জানে, হ্যাঁ, কিন্তু আসলে কি জানে কিনা, মানে আসল ইনফরমেশনটা পৌঁছায় কিনা। দেখেন, আজকে চার্লি হেবডো একটা ফ্রন্ট পেজ স্টোরি করেছে যেখানে দেখা যাচ্ছে তেরেসা মের গলাটা কাটা। তো এখন এইটা নিয়ে মানে অনেক উচ্চবাচ্য হচ্ছে যে চার্লি হেবডো তাদের লিমিট ক্রস করে গেছে, কিন্তু আপনি যদি এখন অনেকেই ওখানে লিখছে যে প্রফেটকে নিয়ে যখন করা হয়েছিল তখন আসলে এই এতটা উচ্চবাচ্য ওয়েস্টার্ন মিডিয়াগুলি করেছিল কিনা, করেনি, যে কারণে আপনি দেখছেন যে এই পারসেপশনগুলি কিন্তু আলটিমেটলি অ্যাডস আপ।
আপনি যদি বাংলাদেশের ইলেকশন সিস্টেম ধরেন, ইলেকশনের ক্ষেত্রে কিন্তু আপনি যদি অনেককে জিজ্ঞেস করেন যে আপনি কাকে ভোট দিবেন, আমি একেই ভোট দিব, কিন্তু আলটিমেটলি রেজাল্ট চেঞ্জ হয়ে যায়, রাইট? সো এই বিষয়গুলি, এলিটিজম একটা কাজ করে আমাদের মধ্যে, এলিটিজম সাংঘাতিক রকমের কাজ করে। আমি মাঝে মাঝেই বলি যে আমাদের মধ্যে বোধহয় মোস্ট রেসিস্ট কান্ট্রি মানে দুনিয়াতে কতগুলি আছে আমার ধারণা নেই, বাট আমি এটা আমার ব্যক্তিগত মাঝে মাঝেই মনে করি। কারণ আপনি দেখবেন যে মেয়ে কালো হলে বিয়ে হবে না, মেয়ের ব্রণ উঠছে বলে তাকে লাক্স সাবান দিয়ে গোসল করতে হবে, সো এন্ড সো। অ্যারোমেটিক তো একটা অ্যাডভার্টাইজমেন্ট করলোই যে 100% হালাল সাবান, বাকি সব সাবান হারাম সাবান হয়ে গেছে। এখন সব জায়গায় আপনি দেখছেন এই যে ইমপ্লয়েড গিভেন যে বিষয়গুলি থাকে বাংলাদেশের পলিটিক্সে, ইমপ্লয়েড এন্ড গিভেন এই দুইটা টার্ম সাংঘাতিক রকমের। কেন? আপনি ধরেই নিচ্ছেন যে ভবিষ্যতের নেতা কে হবে, ধরেই নিচ্ছেন যে প্রধানমন্ত্রী কে হবে। ফলে আপনার যে লোকাল পলিটিশিয়ান থাকে, যে আপনার যে ইন্টারমিডিয়েট পলিটিশিয়ান থাকে, যে আপনার হাই লেভেল পলিটিশিয়ান থাকে, তাদের প্রত্যেকের মধ্যে একটা কাজ করে একটা সেলফ সেন্সরশিপ। সুতরাং ক্রিটিসাইজ করা যাবে না। এখন যখনই আপনি ক্রিটিসাইজ করতে যাবেন, আপনি তো দেখলেন যেটা প্রভাসদার সাথে আমি একটু স্লাইটলি অ্যাড করি যে 54 ধারায় আপনি ধরছেন, 57 ধারা বাতিল করবেন কি করবেন না, আইসিটি একটা, এই যে অ্যান্টিসিপেটরি একটা সেন্টিমেন্ট কাজ করে বাংলাদেশ পলিটিক্সে, যে কারণে আপনার বাংলাদেশের পলিটিক্সে কিন্তু গুণগত উন্নয়ন ঘটে নাই। বলে গুণগত উন্নয়ন ঘটে নাই বলে কিন্তু বারবার ডিসকোর্সে চলে আসছে ডিসফাংশনাল পলিটিক্স। এখন ডিসফাংশনাল পলিটিক্সের উপজীব্যটা কি? অবভিয়াসলি আপনার পারসেপশন। যেমন যে কারণে বললাম যে ভবিষ্যতে আমার নেতা তো ফিক্স করাই আছে, এখন এই নেতা যে আসলেও আসবে কি আসবে না সেই বিষয়ে, ফলে আপনার গ্রাসরুটস গুলিও আগাতে পারে না, মাঝখানে যেগুলি থাকে সেগুলি একটা কনফিউশনের মধ্যে থাকে। এই যে আপনি একটা দেখলেন সাইকোফেন্সি, সাইকোফেন্সির মধ্যে কি থাকে? সাংঘাতিক রকমের সাইকোফেন্সি ড্রিভেন পলিটিক্স আমাদের। সাইকোফেন্সি সবসময় একটা পারসেপশন ক্রিয়েট করার চেষ্টা করে, যেটা বললো যে ও যেটা বলছিল যে বিএনপি বা জামাতের ক্ষেত্রেই বলেন ভুল করেছে, অনেক রকমের সমস্যা ক্রিয়েট করেছে, কিন্তু আপনি যখনই জঙ্গিবাদ নিরসন করতে যাচ্ছেন প্রথম দিককার সবকিছুই যে আলটিমেটলি বিএনপি জামাত করেছে। আবার বিএনপি জামাত তাদের দায়ে মুক্তির কারণে সলিউশনে না গিয়ে আওয়ামী লীগের সৃষ্টি বলা হচ্ছে। এই ফলে আপনি কিন্তু সিকিউরিটি কাউকেই দিচ্ছেন না। বাংলাদেশে আবার আপনি একরকমের পারসেপশন তৈরি করছেন। মওদুদ আহমেদের কথা আজকে যেটা দেখলাম যে মওদুদ আহমেদ এটা লিগ্যাল বিষয়, সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, এখন আমরা মওদুদ আহমেদকে নিয়ে এত ইন্টারেস্টেড কেন? বিকজ তিনি মওদুদ আহমেদ। এখন আমার বাড়ি ইভিকশন হলে তো কেউ এটা নিয়ে ইন্টারেস্টেড হবে না, কিন্তু এই ঘটনা তো হাজার হাজার মানুষের ঘটছে, মাইনরিটির ঘটছে। মাইনরিটিকে যে রিপ্রেশন হচ্ছে, সেইখানে যে প্রপার্টিজ রিলেটেড রিপ্রেশনগুলি হচ্ছে, সেইগুলির আসলে কি রিমেডিয়াল হচ্ছে? আপনি বারবার অন্য পক্ষের উপরে একটা অ্যাকুইজিশন দিয়ে আপনি অ্যাকুইটাল নিয়ে চলে যাচ্ছেন, যেটা কল্যাণ একটা পর্যায়ে গিয়ে বললো যে আমাকে আপনি ধরছেন ভালো কথা, কিন্তু এইটার বাইরে যে মেইন কালপ্রিটটা যে বের হয়ে যাচ্ছে সেটার তো আপনি সলিউশন করছেন না। ফলে বাংলাদেশের পলিটিক্সে আপনি যে এসকেপ গোট করা এবং এসকেপ গোট তৈরি করার জন্য যে আপনার একটা সাইকোফেন্সি দরকার, এবং এই সাইকোফেন্সি যে পারসেপশনের উপরে তৈরি হয়। আপনি এডুকেশনের কথা ধরেন, মানে গণজাগরণ মঞ্চের কথাই যদি আমি ধরি, যে কারা মূলত ছিল মানে মোটামুটি এডুকেটেড, আপনি হেফাজতকে ধরেন কমপ্লিটলি আনএডুকেটেড, হাফ এডুকেটেড ও যাই বলেন, এই যে তাদের মধ্যে যে আপনি ওয়ার্ডস অফ মাউথ, নেটওয়ার্ক অফ ওয়ার্ডস তৈরি করে নিয়ে আসলেন, এই জিনিসগুলি কারা তৈরি করছে? ডেফিনেটলি একটা এলিটিস্ট গ্রুপ তৈরি করছে, এবং এলিটিস্ট গ্রুপগুলি কারা সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করি না, কিন্তু আপনি একটু রিসার্চ করলে দেখবেন ইট ইজ এসেনশিয়ালি দি পলিটিক্যাল মোটিভেশনে। আপনি যদি দেখেন যে আমাদের প্রধানমন্ত্রী যখন, মাননীয় প্রধানমন্ত্রী যখন ভারত থেকে ফিরলেন, সেই একই সময় মানে এইটা আমাদের জন্য যতটা জরুরি বিষয় না, তার চেয়ে কিন্তু সাকিব অপু কার বাচ্চা হলো কার বাচ্চা হলো না, এইটা নিয়ে কিন্তু সাংঘাতিক একটা ইন্টারেস্টের মধ্যে চলছে। এইদিকে পানি আসলো না পানি গেল না কি হলো, তার মানে এটা তো একেবারে মানে গেম, এবং এটা আমি বলছিলাম যে বড় কথা যে জিনিসটা হয়, যে জিনিসটা হয় যে আলটিমেটলি যেটা মানে তানজিব ভাই এক জায়গায় রাইটলি বলছিলেন যে লোক এই যে স্টেরিওটাইপিং হয়ে যায়। হ্যাঁ, লিগ্যাল প্রসিজিওরের কাছে যে আপনি লিগ্যাল আইনের কাছে যে যাবেন, এখন মানুষের কাছে কখন মানুষ পুলিশের কাছে যায়? দেয়ার আর নাম্বার অফ স্টাডিজ যেখানে দেখা যাচ্ছে যে পুলিশের কাছে যেতে আসলে মানুষ হেজিটেন্ট ফিল করে। আপনি তো প্রথমেই তো পুলিশের কাছে যাবেন। এখন পুলিশের কাছে যদি না যেতে পারেন, আমার প্রফেসর ছিলেন প্রফেসর ইমতিয়াজ আহমেদ, খুব ইন্টারেস্টিং একটা টার্ম ইউজ করেছিলেন, মাস্তানোক্রেসি। মাস্তানোক্রেসি, ব্যুরোক্রেসি, পুলিশের সাথে একটা প্যারালাল। এই মাস্তানোক্রেসি, যে আপনি এই মাস্তানোক্রেসিটা কেন থাকে? এই কারণে থাকে যে সে স্টেটের একটা পারপাস সার্ভ করে, নাহলে কোনো পলিটিক্যাল পার্টির পারপাস সার্ভ করে, কোনো না কোনোভাবে একটা ক্লায়েন্টাল পলিটিক্স তৈরি হয়ে যায়। ফলে এই ক্লায়েন্টাল পলিটিক্স আপনার মানুষের মধ্যে হয়তো, এখন পুলিশ হয়তো অনেক বেশি মানে নাগরিক বান্ধব হয়েছে, কিন্তু ওই যে পারসেপশনটা রয়ে গেছে
এবং এই পারসেপশনের কারণে আপনি আইনটাও মানুষকে প্রপারলি অনেক ক্ষেত্রে দিতে তার পারেন মানে না। আমরা যদি মানে পারসেপশনের শিকার মানুষ এবং তারপরে রাজনীতি যদি এই হ্যাঁ। দুটোকে একসঙ্গে মিলাই তাহলে না, না, আজকে আপনি যদি আজকে আপন জুয়েলার্স ধরেন, যে মানে আপন মুনিয়াপা। জুয়েলার্স, আমি কথা শুনবো, আমাদের বিরতিতে যেতে হবে। শুধু একটি জায়গায় একটু বলে যেতে যাই, আজকের আয়োজনটি আমরা মানুষ এবং তারপরে রাজনীতি, আজকে মানুষ হিসেবে স্কেপ গোট বললাম, বা পারসেপশনের স্কেপ গোট কল্যাণের মতন একজন মানুষ, এবং এরকম মানুষ হাজার হাজার আছে, কিন্তু আমরা সকলকে নিয়ে কথা বলতে পারি না। আর রাজনীতির কথা তো বড় বড় রাজনৈতিক দলগুলাই জানেন কারা কখন কোন সময় স্কেপ গোট হয়ে যাচ্ছেন। যাই হোক, এখান থেকে আসলে এটা নিয়ে কাজ করার সুযোগ রয়েছে কিনা, অথবা এটা নিয়ে ভাবনা চিন্তা করছে কিনা বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের মানুষের জন্য যারা কাজ করছেন সেই সব প্রতিষ্ঠানগুলো, শুনবো বিরতির পরে। পারসেপশনের রাজনীতি নিয়ে কথা বলছি, নিউজ আওয়ার এক্সট্রার চলছে, আমরা পলিটিক্স প্লাস পর্বে আছি, শেষ ভাগে। আমরা একেবারে শেষ একটা ছোট্ট মন্তব্য একটু শুনে নিতে চাই। কল্যাণ কোরাইয়া, আপনি কি আর কোনো মন্তব্য করবেন কিনা? আমরা রাজনীতি নিয়ে যখন আলোচনা করছি তখনও বলছি যে রাজনীতিও স্কেপ গোট হয়, আর একজন মানুষ হিসেবে আপনি পারসেপশনের স্কেপ গোট বলছেন। মানুষ ছাড়িয়ে যখন রাজনীতি বা রাজনৈতিক দল অনেক সময় ক্ষমতায় যারা আসতে চান বা চান না, তারাও নানাভাবে এই পারসেপশনের স্কেপ গোট হয়। আপনার ব্যথাটাকে একটু কম মনে হচ্ছে কিনা এখন? আমি যেটা বলবো যে মানুষের জীবনে তো আসলে অনেক ধরনের ঘটনা ঘটে, এবং ঘটনা, গল্প এবং সিচুয়েশন ফেস করার 100% সম্ভাবনা থাকে প্রতিটা মানুষের। কারণ অনেক লাইফে সবসময় স্মুথ যায় না, অনেকে হয়তো ভুলের কারণে সাফার করে, অনেকে হয়তো খুব সঠিক থাকার পরও হয়তো দেখা গেল যে তাকে বিভিন্ন ধরনের বিপদ ফেস করতে হয়। যদি ভুলের কারণে হয়ে থাকে তাহলে অবশ্যই সে তার নিজের অনুশোচনার জায়গাটা থাকা উচিত বা অপরাধ বোধটা থাকা উচিত। যদি সে ভিকটিম হয়ে থাকে তাহলে সবাই মিলে সহযোগিতা করা উচিত যেন সেই সাফারটা না করে। আর আমি একটা জিনিসই বলবো যে আমরা যদি মানে কারো উপকার করতে না পারি তাহলে কারো ক্ষতি না করি, আর যদি আমরা মানে মানে সাথে না থাকতে পারি তাহলে অ্যাটলিস্ট কাউকে কষ্ট না দেই বা কাউকে কারো বিপদে না নিয়ে যাই, সেটাই আসলে সবসময় বলবো। অনেক ধন্যবাদ। আমরা সহকর্মী সামদানি হক নাজুম, একটু শেষ মন্তব্য। আমরা মানুষ থেকে পারসেপশনের শিকার, পারসেপশনের যে স্কেপগোট, একেবারে এই আলোচনা থেকে যে শব্দটি এসছে, মানুষ থেকে রাজনীতি, এবং আমরা তো একটা সেই ভয়ের মধ্যেই আছি, তাই নয় কি? যদি আমরা রাজনৈতিক বিচারটা সামনে যে এরকম পারসেপশন নিয়ে যেভাবে সামনে এগুচ্ছে রাজনীতি, একজন সাংবাদিক হিসেবে, একজন মাঠের রিপোর্টার হিসেবে কি বলবেন? জি মনীষা, ধন্যবাদ আপনাকে। আসলে যে বিষয়টা পারসেপশনের রাজনীতির কথা বলছেন, সেটা আসলে আজকে হয়তোবা কল্যাণ সেই রাজনীতির বলা চলে, কিংবা ভুলই বলা চলে, যেটাই হোক পারসেপশনের শিকার হয়ে সে আজকে এই অবস্থায়। তো এমন কিন্তু ক্যামেরার সামনে আমরা একজনকে আনতে পারছি, এমন কিন্তু অসংখ্য ঘটনা ঘটছে আমাদের, যেগুলো অনেক ক্ষেত্রে আমরা জানতে পারছি, অনেক ক্ষেত্রে আবার জানতে পারছি না, অগোচরে থেকে যাচ্ছে। তো সব কিছু মিলে আসলে এখানে অতীব মাত্রায় যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে বিবেকবোধ, এবং হচ্ছে তার এবং সেখান থেকে মানুষ থেকে রাজনীতি পর্যন্ত সুশাসনের অভাবের কারণেই কি এই পারসেপশনটা অনেক বেশি কি বলবো মাল্টিপ্লাই হয় কিনা, মানে অনেক বেশি ছড়িয়ে যায় কিনা, এবং নেগেটিভ পারসেপশনটাই ছড়িয়ে যায় কিনা? আমি প্রভাস আমিন যদি খুব ছোট্ট করে মন্তব্য করেন, আমাদের হাতে সময় নাই। না, ওই যে আপনি যেটা বারবার বলছিলেন যে কল্যাণও যেটা বললো যে মানুষ যদি ভুল, অনেক সময় ভুল করে ভুক্তভোগী হয়, অনেক সময় ভুল না করে হতে পারে, এবং আমরা দেখছি যে ইগোর কারণেও পারসেপশনটা, আমি যেটা বলছিলাম যে আমরা অনেক সময় এমন হয় যে একজন সাংবাদিক ভুল করুক আর শুদ্ধ করুক আমরা সবাই তার পাশে দাঁড়িয়ে যাই, একজন অভিনেতা ভুল করুক শুদ্ধ করুক সবাই তার পাশে দাঁড়িয়ে যায়। মানে সব পেশা, যেমন এই যে মারুফ রসুল বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রং সাইড দিয়ে গাড়ি নিয়ে যায়, সেটা ভুল হোক শুদ্ধ হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই তার পাশে দাঁড়াবে। এইটা যেন না হয়, আমরা মানুষ হিসেবে যেন নিজের বিবেকের কাছে পরিষ্কার থেকে ন্যায়ের পক্ষে দাঁড়াই। শুধু যে আমি সাংবাদিক বলে একজন সাংবাদিক ভুল করলো তার পাশে দাঁড়াবো, অভিনেতা ভুল করলো তার পাশে দাঁড়াবো, সেটা যেন কোনো ব্যক্তির ক্ষেত্রে না, সেটা মানুষই হোক আর রাজনীতি হোক, সেখানে মানুষ যেন আমরা বিচারটা করি সব। মানে এখন আমাদের দায়িত্বটা আসলে জনগণের উপরে গিয়ে পড়ছে যে পারসেপশন দ্বারা
তাড়িত যেন না তাড়িত হই, যেন না হয়। আমরা যেন না নিজে রায়ের পক্ষে মনে থাকি। প্রশ্ন করে কানে হাত দিয়ে দেখে নিই যে কানটা ঠিক জায়গায় আছে কিনা। ঠিক জায়গা আছে কিনা। আমি মারুফ রসুল একটু জানতে চাই যে এই যে মাল্টিপ্লাই হয়, এই যে পারসেপশন মাল্টিপ্লাই হয়, এটা এটা একটা সায়েন্স, এবং এখানে কি সুশাসনের অভাবের কারণেই কি খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়, বা সাধারণ বোকা মানুষরা ভুল জিনিস অথবা ভুল জায়গায় সিদ্ধান্ত দেবার জন্য তৈরি হয়ে থাকে এবং সেটা নিয়েই কোনো না কোনো গোষ্ঠী কাজ করছে? দুইভাবেই হয় দিদি। প্রথম কথা হচ্ছে যে যখন সুশাসনের অভাব থাকে তখন মানুষ পারসেপশন তৈরি করে এই সুশাসনের অভাব থেকে, যে এটা একটা সুযোগ, যে পুলিশের কাছে গেলে কোনো বিচার পাওয়া যাবে না, সুতরাং যাবো কেন পুলিশের কাছে। মানে এই ধরনের যেটা বলছি না সাবা ভাই, যে পুলিশের প্রতি এক ধরনের ভীতি মানুষের আছে, আসলে কি তাই? তা তো নয়, বা অনেক ক্ষেত্রেই হয়তো তাই, যে একটা পারসেপশন তৈরি হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে মানুষকে যখন পারসেপশন দিয়েই যদি রাজনীতি করা যায় তাহলে আর সুশাসনের দরকার কি? বা বাংলাদেশে যেটা হয়েছে, আমাদের এখানে অতি আদিকাল থেকে পারসেপশন দিয়ে রাজনীতি করানোর চেষ্টা করা হচ্ছে এবং এখনো পর্যন্ত সেই পারসেপশন দিয়ে রাজনীতিটা চলছে। সুতরাং সুশাসন নিয়ে আসলে এখানে প্রশ্ন তোলা, পারসেপশনের পাশে সুশাসন শব্দটি আসলে আর মানে উল্লেখ করার দরকারই নাই। ব্যারিস্টার তানজিব, আপনি যোগ করবেন কিনা? শেষ মন্তব্য আমি শাহবানাম খানের কাছে যাব। আমার কাছে যেটা মনে হয় যে আপনি একটা জিনিস বারবার বলছিলেন যে পারসেপশন একটা সায়েন্স। আসলে পারসেপশন কিন্তু এটা নতুন বিষয় না, পারসেপশন গড়ার পিছনে যারা ইনফরমেশন প্রোভাইডার আছে তাদের একটা বিরাট ভূমিকা থাকে, এবং এরা তাদের এই শক্তির কথাটা জানে দেখেই তারা পারসেপশনের কারিগরি হিসেবে নিজের মানুষের মতকে ম্যানিপুলেট করতে পারে। এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য যে সত্যি তা না, এটা সারা পৃথিবীব্যাপী সত্যি। আমরা আমেরিকা দেখি, আপনি মিডিয়ার কথা বলছেন। আমি মিডিয়ার কথা বলছি, এবং কারণ বর্তমানে পারসেপশন তৈরির জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে, অস্ত্র হচ্ছে মিডিয়ায়। আপনি জিনিসটা দেখেন, আমেরিকাতে ইলেকশনের ক্ষেত্রে রাশিয়ান ইনফ্লুয়েন্সের ব্যাপারে তদন্ত করা হচ্ছে। তার মানে হচ্ছে যে রাশিয়া খুব ক্যালকুলেটেড ওয়েতে আমেরিকানদের পারসেপশন তৈরির পিছনে, কিংবা সে পারসেপশনটা হচ্ছে আপনার হিলারির বিরুদ্ধে এবং ট্রাম্পের পক্ষে যাতে একটা পারসেপশন তৈরি করা, সেই জন্য তারা ইন্টারফেয়ার করেছে, এবং সেই ইন্টারফেয়ারেন্সটা তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে করা হচ্ছে। আমরা কিছুদিন আগেও পর্যন্ত গত সপ্তাহে দেখেছি যে ফেসবুক কর্তৃপক্ষ স্বীকার করেছে তাদের মাধ্যমে অনেক ফেক নিউজ স্প্রেড করা হয়। টুইটারও স্বীকার করেছে, হ্যাঁ, তাদের ওখানে প্রচুর ফেক নিউজ তৈরি করা এবং ফেক নিউজ স্প্রেড করা হয়। এবং কিছুদিন আগে আমি নিউ ইয়র্ক টাইমসে একটা প্রতিবেদন পড়ছিলাম যে একটা 30 বছরের একটা সায়েন্স গ্রাজুয়েট, সে পারসেপশন কীভাবে তৈরি করতে সেটা খুব ভালোভাবে জানে, এবং ইন্টারনেটকে ব্যবহার করে সে কীভাবে ফেক নিউজ তৈরি করেছে, এবং সেই ফেক নিউজ থেকে সে লক্ষ লক্ষ ডলার কামিয়ে ফেলেছে। কিভাবে যে হিলারির বিরুদ্ধে একটা ইলেকশন ম্যানিপুলেশন হচ্ছে কিংবা হতে পারে, এবং এটাকে আরও একটু উস্কে দেওয়ার জন্য সে একটা ফেক নিউজ তৈরি করেছে। ব্যালট বাক্স ধরা পড়েছে আপনার ডেমোক্র্যাটরা, এবং মানুষ যখন তার একটা নিজস্ব মতামত তৈরি করে, সে তার সপক্ষের তার মতের সাথে মিল থাকে, এবং সে তার বিলিফটাকে আরেকটু বেশি বোলস্টার করার জন্য, আরেকটু বেশি জিনিসটাকে আরও স্ট্রং করার জন্য সে তার সপক্ষে নিউজগুলোকে বিশ্বাস করে। সেজন্য আমরা দেখি যে ইন্টারনেটে ছড়ানো হয় যে আপনার আকাশে যে মেঘ দেখা যায় সেটার মধ্যে আল্লাহু লেখা আছে। এটা হচ্ছে মুসলমানদেরকে ইনস্টিগেট করার জন্য। আপনি হিন্দু কমিউনিটির দেখা আছে ওম লেখা আছে, মানে একই মেঘ একবার মুসলমান হিসেবে বিহেভ করছে, আর একবার আবার হিন্দুর পক্ষে বিহেভ করছে। তার মানে হচ্ছে কি, আমরা ওই বিভিন্ন বিষয়টাকে, মানুষের মতটাকে ম্যানিপুলেট করার জন্য আমরা একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা আমি দেখেছি বাংলাদেশের ইতিহাসে কিংবা রিসেন্ট পাস্টে, এই পারসেপশন ম্যানিপুলেশন যে মেকানিক্স, সেটা ধর্মভিত্তিক রাজনীতি কিংবা যারা মৌলবাদী গোষ্ঠীগুলো আছে এরা খুব ভালোভাবে জানে। সেই জন্য আপনি দেখবেন এরকম একটা বাচ্চা মেয়েকে হিজাব পরিয়ে আপনার কি বলে মোনাজাত করিয়ে দেখানো হয়, এবং তার বাচ্চা মেয়েটার হিজাবের যে স্টাইল সেটা ইনভেরিয়েবলি আপনার আরব দেশে, এবং বলা হয় যে এই মাসুম বাচ্চার জন্য কয়টা লাইক। মানে হচ্ছে যে মানুষ যখন একটা এরকম নিষ্পাপ বাচ্চা দেখছে, সে আবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিজাব পরে আসে, তখন মানুষের যে ধর্মীয় অনুভূতি সেটাকে আরেকটু জাগ্রত দিয়ে সে লাইক বাড়ানোর চেষ্টা করছে। এবং এই যে ধর্মকে ব্যবহার করে মানুষের পারসেপশনটাকে ম্যানিপুলেট করা, সেটা আমরা সাইদিকে চাঁদে যাওয়া থেকে শুরু করে কিছুদিন আগে আপনার গত সপ্তাহে অ্যাডভোকেট সুলতানা কামাল আপনার মসজিদকে মন্দিরের সাথে তুলনা করেছেন। মসজিদ যদি থাকতে না পারে তাহলে বাংলাদেশ থেকে মন্দিরও উঠে যাবে, মসজিদও উঠে যাবে, এরকম একটা ফলস একটা অ্যাট্রিবিউশন ওনার উপরে দিয়ে ওনাকে ইসলাম বিরোধী বানানোর চেষ্টা করা হয়েছে। এর আগে দেখেছি আপনার গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ইসলাম বিরোধী হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে দাঁড় করানো হয়েছে। এবং একইভাবে যে যারাই আপনার মানুষের ধর্ম নিয়ে
ব্যবসা করে তাদের মধ্যে এই ধরনের প্রবণতা খুব খুব দৃঢ়ভাবে কাজ করে। আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে সমাজ আসলে দিনকে দিন অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে এবং কমপ্লিকেটেড হয়ে যাওয়ার এই কমপ্লিকেটেড হয়ে যাওয়ার কারণটা কি আসলে কি যে নরম মাটি মানে অজ্ঞতা এবং অন্ধকারের নরম মাটি বাংলাদেশের মানুষের মন, সে কারণে এতটা সহজ? শাহবানাম খান একদম শেষ মন্তব্য করবেন, কারণ আমার হাতে একদমই সময় নাই, ছোট্ট করে। আর তানজিবুল আলম যেটা বলছিলেন যে ইনফরমেশনের চেয়ে আসলে পারসেপশন অনেক তৈরি করতে পারে বলে মিডিয়াগুলো কি নিজেদেরকে অনেক বেশি শক্তিশালী মনে করছে কিনা, কম্পিটিটর মানে নিজেদেরকে রাজনীতির পাশাপাশি দাঁড় করিয়ে ফেলছে কিনা। শেষ একেবারে খুব ছোট্ট করে মুনিয়াপা দেখেন, মানে আগে একটা বিষয় ছিল যে মিডিয়ার মনোপলিটা রাষ্ট্রের কাছে ছিল, তারপর এটা প্রাইভেট সেক্টরের কাছে গেল। কিন্তু আমরা আরেকটা জিনিস ভুলে যাচ্ছি যে উইথ দি সোশ্যাল মিডিয়া এটা কিন্তু এখন এক্সট্রিমিস্টদের কাছেও চলে গেছে। ফলে আপনার 3 ধরনের পার্টি এখন মিডিয়াকে কন্ট্রোল করে। এক নাম্বার, একসময় দেখলেন যে মাদ্রাসাকে স্টেরিওটাইপ করে ফেলা হলো যে মাদ্রাসা মানেই ও জঙ্গি। এখন আপনি দেখলেন যে হোলি আর্টিজানের পরে কিন্তু ওই স্টেরিওটাইপিং ভেঙে গেছে। এখন তখন আবার সবাই মিলে আমাদের মতো সিভিল সোসাইটি উঠে পড়ে লাগলো যে নর্থ সাউথ কত খারাপ, ইস্ট ওয়েস্ট কত খারাপ। সো আপনি এই বিষয়গুলি, আমরা অনেক ক্ষেত্রেই সেক্সুয়াল হ্যারাসমেন্টের কোনো কেস ঠিক মতো ডেলিভার করতে পারি না ইউনিভার্সিটিগুলিতে, পাবলিক ইউনিভার্সিটি, কারণ আপনার 5টা মেয়ে 5 রকমের স্টেটমেন্ট দেয়। এখন 5 রকমের স্টেটমেন্ট দিলে এখন আপনি এটাতে জাজমেন্টটা দিবেন। তো এখন এই যে কলোনিয়াল মাইন্ডসেটগুলি, এইগুলি আপনার এই কলোনিয়াল মাইন্ডসেট থেকে বের হওয়াটা খুব জরুরি হয়ে গেছে, যেটার জন্য আপনার একটা মডার্ন এডুকেশন সিস্টেম দরকার। এখন এই এডুকেশন সিস্টেমের উপরে কালকে এক রকমের ইনস্ট্রাকশন আসবে, পরশুদিন আপনি জিপিএ 5 বাংলাদেশে সবাইকে দিয়ে দিবেন। এখন এই বিষয়গুলি যে পর্যন্ত আপনি না দেখবেন সেই পর্যন্ত আসলে ওভারঅল ইনফরমেশন পাওয়া কিন্তু বড় কথা না, ইনফরমেশনটা ডাইজেস্ট করার আরেকটা বিষয় আছে। এই ইনফরমেশন ডাইজেস্ট করার মতো সোশ্যাল ক্যাপাসিটি, এনলাইটেনমেন্ট, মিডিয়া ক্যাপাসিটি, পাবলিক ক্যাপাসিটি, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, এগুলি অনেক কিছু। দেখেন ওয়েস্টার্ন কান্ট্রি শুধু তারা অ্যাডভান্সড হয় নাই কারণ তাদের যে এই যে ইন্টেলেকচুয়াল লেভেল চলে গেছে। আমরা এখনো বুঝি না কোনটা রিলিজিয়ন, কোনটা প্লুরালিজম, কোনটা এইথিজম, কোনটা সেকুলারিজম। মানে এই জিনিসগুলি বোঝার মতো এখন পর্যন্ত আমাদের পলিটিক্সে আসেন। যখনই আপনি এটা পলিটিক্সে নিয়ে এসে মিসইউজ করেছেন, অ্যাবিউজ করেছেন, তখন আলটিমেটলি আজকের রেজাল্টে আমরা বাংলাদেশের পলিটিক্সকে নিয়ে শাহবানাম খান যে মিসইউজ এবং অ্যাবিউজ সেটা শিকার কি আবারও ঘুরে ফিরে রাজনীতি হবে না, এরকম একটি আশঙ্কা আমাদের থেকেই যাচ্ছে বাংলাদেশের যারা ভালো রাজনীতি দেখতে চান তাদের মনে। আমরা এই বিষয় নিয়ে হয়তো আগামীতে আরও আলোচনা করব। যারা ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই।